নিপুণ রুমে এসেই জামা কাপড়ের ঝুলি খুলে বসেছে। কোন জামাটা পরে যাবে সেই নিয়েই যত চিন্তা ভাবনা। শত চিন্তা ভাবনার ইতি টেনে আলমারি থেকে 3টা জামা নামিয়েছে। এখন পড়েছে মহাবিপদে। কোন জামাটা রেখে কোনটা পরবে সে? 3টেই আদ্র ভাই কিনে দিয়েছে। একবার গালে হাত দিয়ে আকাশি রঙের 3 পিসটা দিকে তাকায়, তো আবার কালো রঙের আনারকলিটার দিকে তাকায়। সবশেষে সাদা রঙের গাউন জামাটা হাতে তুলে নেয়। না, সাদা জামাটাই পরবে, এটা একটু হালকা আছে। খাটের 2টো জামার দিকে তাকিয়ে বলল, আমি সরি রে, তোদের দুটোকে পরতে পারবো না। আবার কোনো সময় তোদেরকে পরবো, আজ না হয় সাদাটাকেই পরি। নিজের এমন ঢং মার্খা কথাই নিজেই ফিক করে হেসে দেয়। হাতের জামাটা নিয়ে ছুট লাগায় ওয়াশরুমের দিকে। আদ্র প্রায় 20 মিনিট যাবৎ বসে আছে গাড়িতে, চোখে মুখে বিরক্তির ছোঁয়া। মেয়েটাকে পই পই করে বলে দিয়েছে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসতে, কিন্তু আধ ঘন্টা হতে চলল, মহারানীর আসার নাম নেই। বিরক্তিতে আদ্র গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালো। আপন মনে সিগারেট টানতে লাগলো সে। ঠিক তখনই নিপুণ বের হয়ে আসলো। ছুটে আসছে সে। আদ্রের নজর ছুটে আসা এক রমণীর দিকে। মুহূর্তেই সকল বিরক্তির অবসান ঘটল। মনের মধ্যে এক ভালো লাগার স্রোত বইছে। সামনে ছুটে আসা রমণীটা যেন শুভ্র এক পরী, যেন আকাশ থেকে একখণ্ড মেঘ নেমে এসেছে। ডলে পড়া সূর্যের আলোয় নিপুণ এই উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা পুরনো খাঁটি সোনার গোলো দিচ্ছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে আছে তো আছে, আনমনে বলে উঠল, তোর মুখে এত বিরক্তির ছাপ কেন আমার রুদ্রাণী? বিরক্তির ছাপ তো থাকবে আমার মনে, তোকে এখনো আমার করতে পারছি না সেই বিরক্তি। তার রুদ্রাণীকে দেখার মাঝে আদ্র কি ভুলে গেল সিগারেটের কথা? হয়তো। ছেঁকা লাগলো আদ্রের হাতে, পড়ে গেল সিগারেটটা হাত থেকে। আদ্র নিচের দিকে তাকাতেই একজোড়া পা দেখতে পেল। সে দৃষ্টি উপরে তুলল। সামনে তার রুদ্রাণী দাঁড়িয়ে আছে। আদ্র লক্ষ্য করে তার মায়াবী মুখের আদলে। মুখে তেমন কোনো সাজসজ্জা নেই, শুধু চোখের জোড়ায় মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করা, ছোট একটা কাঠির সাহায্যে আটকানো। সাইড দিকে কিছু বেবি হেয়ার বের হয়ে আছে। আদ্রের দৃষ্টি এখনো নিপুণের দিকে আবদ্ধ। নিপুণ কি তাকে বলবে কিছু? মুখ এমন হয়ে আছে কেন? আপনি সিগারেট খান আদ্র ভাই? নিপুণের এই কথায় আদ্রের ধ্যান ভাঙে। নিচের পড়ে যাওয়া সিগারেটটার দিকে তাকায়। ঠোঁট বাঁকা করে হাসলো আদ্র। এই জন্যই কি নিপুণের মুখটা এমন ছিল? সে কি দেখতে পায় না সিগারেটটা যেভাবে জ্বলছে? আদ্রের মনটা সর্বক্ষণ এভাবে চলে। চোখ তুলে তাকায় আদ্র, নির্লিপ্ত কণ্ঠে বলে, খাই তো। আদ্রের এমন কথা শুনে নিপুণ আকাশ থেকে পড়ে। মন খারাপ হয় তার। আদ্র ভাই কি জানে না সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না? ধীর গলায় বলে ওঠে, আর খাবেন না আদ্র ভাই, আমি মোটেই সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। কই ছিল নিপুণের কণ্ঠে তা সে নিজেই জানে না। আদ্র নিপুণের কথাই কিছু বলল না। ঘোলাটে চোখগুলো দিয়ে চাইলো নিপুণের দিকে। আর চোখ আজ অনেক কিছু বলতে চাইছে, কিন্তু নিপুণ কি তা বুঝতে পারছে? না, কিছুই বুঝতে পারছে না সে। অন্যান্য দিন অপেক্ষা আদ্রের দৃষ্টি আজ অন্যরকম। সে দৃষ্টিতে নিপুণ অন্ধকার দেখতে পেল। যেখানে কেউ একবার সে দৃষ্টির দিকে তাকালো, ঘোর অন্ধকারে তলিয়ে যেতে বাধ্য হবে। দ্রুত দৃষ্টি সরালো নিপুণ। গাড়িতে গিয়ে বস। আদ্রের এমন কথায় নিপুণ দ্রুত গাড়িতে গিয়ে বসে। আদ্র নিচের দিকে না তাকিয়ে বাপা দিয়ে সিগারেটে পিষে ফেললো। বের বের করে বলে উঠল, তোর সময় শেষ হতে চললো অতি শীঘ্রই। সে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। দৃষ্টিগোচর হলো গাড়িটা। তবে তারা কি দেখলো? একজোড়া চোখ তাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল এতক্ষণ। গাড়ি চলছে নিজের গতিতে। নিপুণ চুপচাপ বসে আছে আদ্রের পাশে। কোথায় যাচ্ছে সে জানে না। আদ্র যেখানে নিয়ে যায় সেখানেই যাবে, কোনো প্রকার বিরক্তি করবে না সে। আদ্র তেমন কথা বলল না গাড়িতে। হঠাৎ করে গাড়িটা থেমে গেল। নিপুণ আশেপাশে তাকালো। এখানে তো কিছু নেই, গাড়ি থামলো কেন? নিপুণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রের দিকে। নাম গাড়ি থেকে। আদ্রের কথায় নিপুণ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদ্রও নামলো। নিপুণের পাশে গিয়ে তার হাতটা মুঠোয় পুরে নিল, গম্ভীরতা বজায় রেখে বলল, চল। কোথায় আদ্র ভাই? নিপুণের কথায় আদ্র নিপুণের দিকে তাকায়, তবে হাত ছাড়ে না, আর একটু শক্ত করে ধরে। ফের বলে ওঠে, এখানে সামনে একটা নার্সারি আছে, কিছু ফুল গাছ কিনবো, আমার বারান্দায় লাগাবো। বলেই হাঁটা লাগায়। নিপুণ ভুরু কুচকে আদ্রের দিকে তাকায়। চলছে সে আদ্রের সাথে সাথে। হাঁটতে হাঁটতে প্রশ্ন করে, আপনার বারান্দায়? নিপুণের মুখটা কালো হয়। সে ভেবেছিল তাকে কিনে দিবে। মুহূর্তেই আদ্র বলে উঠল, পেঁচার মতো মুখ করে রেখেছিস কেন? নিপুণ কিছু বলল না। আদ্রের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। আদ্র নার্সারিতে গিয়ে বেশ কিছু ফুলের গাছ কিনলো। নিপুণকেও পছন্দ করতে বলেছে। তখন নিপুণ একটা রঙ্গন আর
একটা বাগান বিলাস দেখিয়েছে। আদ্র কিনে নিল সেগুলো, তবে গোলাপ আর রঙ্গন গাছ দুটো নিল। হেতেই নিপুণ খুশি, যাক অন্তত তাকে কিনে তো দিয়েছে। আদ্র আরো কিছু গাছ কিনে বিল মেটাতে গিয়েছে। আদ্রর সাথে নিপুণও আছে। সেখানে গিয়ে নিপুণের চোখ পড়ে ছোট একটা ক্যাকটাস গাছে। সঙ্গে সঙ্গে আদ্রকে আবদার সুরে বলে, আদ্র ভাই আমাকে এটা কিনে দেন না। আদ্র নিপুণের ইশারা অনুযায়ী ক্যাকটাসটার দিকে তাকায়। দোকানিকে বলে এটাও দিতে। নিপুণ খুশি হয়ে চমৎকার হাসে। দোকানি গাছগুলো প্যাকিং করতে করতে বলে, নতুন বিয়ে করছেন বুঝি, দেখাই বোঝা যাইতে আছে। মাশাল্লাহ, বৌমা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দোকানের কথা শুনে নিপুণের গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ে। মনের মধ্যে কেমন করে ওঠে, মনে মনে প্রশ্ন করে ওঠে, আপনার মুখে ফুল চন্দন পড়ুক চাচা, আপনার কথা যেন সত্যি হয়। নিপুণ আর চোখে একবার আদ্রের দিকে তাকালো। আদ্রের কোনো হেলদোল নেই, যেন কিছুই হয়নি। সে দোকানিকে তাড়া দিয়ে বলল, আপনি জলদি করেন চাচা। দোকানিও আর কিছু বলল না। ফুলগুলো গাড়িতে তুলে দিলে আদ্র তাকে 500 টাকা বকশিশ দিল। বলে উঠল, এটা রাখেন আপনি, এটা আপনার বকশিস। এই কথা শুনেই যেন দোকানি খুশিতে পাগল হওয়ার উপক্রম। দাঁত বের করে হেসে টাকাটা হাতে নিয়ে বলল, আমার এত বছরের জীবনে কেউ আমারে 500 টাকার বকশিস দেয় নাই। আপনি প্রথম বাবা, আবার আসবেন আপনি বৌমারে নিয়া। আদ্র গাড়ির ফ্রন্ট সিটে চাইলো। নিপুণ বসে আছে। সে এখন কথাগুলো শুনলে হয়তো খুশি গাল দুটো আবার লাল হয়ে যেত। দোকানিকে বিদায় জানিয়ে আদ্র চলে গেল গাড়িতে। নিমেষে গাড়িটি চোখের পলকে আড়াল হয়ে গেল। দোকানি সেদিক থেকে চোখ ফিরে একবার 500 টাকাটার দিকে চাইলো। খুশি মনে সেটি পকেটে পুরে রাখলো। চলে গেল নার্সারির ভেতরে। তবে দোকানি জানলো না তার এই বকশিসের কারণ কি। কেন আদ্র এত টাকা বকশিস দিল? শুধুমাত্র ফুলের জন্য? সন্ধ্যা হয়েছে। সোহাইব আজ বাসায় আছে। অফিসে আজ তার তেমন কাজকর্ম ছিল না। যা ছিল তা আদ্র সামলে নিপুণকে নিয়ে ঘুরতে বের হয়েছে। সোহেব দোতলা থেকে নিচে নামলো। ইভা আর ইভান তখন বসে বসে টিভি দেখছে বললে ভুল হবে। মূলত এক প্রকার রিমোট নিয়ে টানাটানি করছে। ইভান গাড়ি রেস দেখতে চাইছে আর ইভা কার্টুন দেখতে চাইছে। এই নিয়ে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের এক পর্যায়ে তাদের হাত থেকে রিমোটটা পড়ে যায়। দুজনের দিকে অবাক চোখে তাকায়। ইভা চেঁচিয়ে ওঠে, তুই রিমোটটা ফেলে দিলি? আমি আবার কখন ফেললাম? ফেললি তো তুই, তোর হাত থেকেই রিমোটটা পড়েছে। মোটেও না, তোর হাত থেকে পড়েছে রিমোটটা। বলে ইভানের চুলগুলো হাতের মুঠোয় পুরে নিল ইভা। ইভার এমন কাছে ইভান চিল্লিয়ে উঠল। সেও ছেড়ে দিল না ইভাকে, খামছে ধরল ইভার গাল। দুজনে চিল্লাচিল্লিতে জেসমিন শিকদার ঘর থেকে বের হয়ে আসলেন। তিনি একটু শুয়েছিল। শরীরটা ভীষণ খারাপ করেছে তার। সকাল থেকেই মাথা ব্যথা। ইভান আর ইভার বাজখাই আওয়াজে তার মাথা ব্যথা তরতর করে বেড়ে গেল। তিনি কিছু বলবেন তার আগে পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে, তোমাদের কি কোনো কাজ নেই, পড়ালেখা নেই, এভাবে মারামারি করছো কেন? ইভা আর ইভান সচকিত হলো। এটা সোহেব ভাইয়ের আওয়াজ। দ্রুত দুজনকে ছেড়ে দিল। আড্ডের পর যদি কাউকে ভয় পায় তা হলো সোহেব এগিয়ে আসে তাদের দিকে। নিচ থেকে রিমোটটা নিয়ে দাঁড়িয়ে রিমোটের ব্যাটারি লাগাতে থাকে। তারপর চোখ তুলে চায় ইভান আর ইভার দিকে। দুজনের ভয়ে কাচুমাচু অবস্থা। ভেজা বেড়ালার মতো বসে আছে দুটো। সোহেবের আওয়াজ আরেকটু গম্ভীর হলো, কি হলো? কথা বলছি যে কানে যাচ্ছে না? পড়ালেখা নেই তোমাদের? ইভা এবার ভয়ে কান্না করে দিল। জেসমিন শিকদার এসে বলে, আমি জানি। এখন কান্না করছো কেন? ভাইয়া কি বলেছে তার উত্তর দাও। ঝগড়া করার সময় মনে থাকে না? সোহেব জেসমিন শিকদারকে ইশারায় চুপ থাকতে বললেন। আবার ইভা আর ইভানের দিকে তাকিয়ে বলল, যাও ঘরে যাও, তোমাদের যেন আর একটা আওয়াজও না শুনে। কথাটা বলতে দেরি, তাদের যেতে দেরি নেই। দুটোই একছুটে হাওয়ার মতো মিলিয়ে গেল। সোহেব মুস্কি হেসে জেসমিন শিকদারের দিকে তাকালো। ফের বলে উঠল, কিছু মনে করো না চাচি, ওদের না বকলে এমন মারামারি করেই যেত। জেসমিন শিকদার এবার বলে ওঠে, ও কি কথা সোহেব, ওরা তোমার ভাই বোন। তুমি দোষ করলে অবশ্যই বকবে। তাছাড়া ওরা তো দুধে ধোয়া তুলসী পাতা না, সারাক্ষণ মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছে। নেহাত শরীরটা একটু খারাপ, না হলে আমি ওদের পিঠের চামড়া তুলে দিতাম। সোহেব জেসমিন শিকদারের দিকে তাকিয়ে বলে উঠল, কিছু মনে না করলে একটা কথা বলতাম চাচি। তুমি জিজ্ঞেস করছো কেন সোহেব? বলো, কিছু গুরুত্বপূর্ণ। সোহেব আমতা করে বলে ফেলল, জি গুরুত্বপূর্ণ চাচি। ভাবছিলাম ইভা আর ইভানকে যদি সন্ধ্যার পর ঘরে একটা প্রাইভেট দেওয়া যেত, তাহলে এই সময়টা ওরা দুজনেই ব্যস্ত থাকতো। জেসমিন শিকদার সহমত প্রকাশ করলেন সোহেবের কথায়। তিনি নিজ থেকেই বলে উঠলেন,
অবশ্যই সাহেব, তবে আমি কোনো পুরুষ টি শার্ট দিতে চাচ্ছি না। জানোই তো কেমন দুষ্ট ওরা, বেশি জ্বালাতন করলে পরে বেশি মার খাবে। তাছাড়া অন্য কারণও আছে, তাই যদি কোনো মেয়ে টি শার্ট দেওয়া যেত তাহলে ভালো হতো। সোয়েব যেন এমন সুযোগটাই খুঁজছিল। জেসমিন শিকদারকে আশার আলো দেখিয়ে বললেন, আচ্ছা চাচি, রাসেলের বড় বোন আছে না, ও কেমন গো? তোমরা তো ওকে দেখেছো, ওকে ঠিক করে দিই, পরিচয়ও আছে। জেসমিন শিকদারের পছন্দ হলো সোয়েবের কথা। কথা বলতে বললে তিনি চলে গেলেন। পেছন ফিরলে হয়তো দেখতে পেত সোয়েবের কূটনৈতিক হাসি। আদ্র আর নিপুণ আছে একটি স্বনামধন্য রেস্টুরেন্টে। এসে বসতে ওয়েটার মেনু দিয়ে গেল। নিপুণ আদ্রের দিকে তাকাতেই আদ্র বলে ওঠে, যা যা খেতে মন চায় সব অর্ডার দে। নিপুণও হাতে চাঁদ পেয়ে যায়। খুঁজে খুঁজে চাউমিন, একটা লার্জ পিৎজা, 2টো কর্ন ডগ, 1 বক্স নাগা উইংস আর 2টো লাচ্ছি অর্ডার দিল। এরপর আদ্রের দিকে মেনু কার্ডটা এগিয়ে দিয়ে বলল, আমার অর্ডার দেওয়া শেষ আদ্র ভাই, এবার আপনি অর্ডার দিন। নিপুণের কথায় ওয়েটারের চোখ বড় হয়ে যায়। এতগুলো খাবার কি এই মেয়ে একা খাবে নাকি? আদ্র একবার নিপুণের দিকে তাকিয়ে আবার ওয়েটারের দিকে তাকায়, বলে ওঠে, ও যা যা অর্ডার দিয়েছে আমার জন্য সেম নিয়ে এসো। এবার আদ্রকে কথা শুনে ওয়েটারের চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চলে যায় সে। এক টেবিল খাবার সাজিয়ে বসে আছে আদ্র আর নিপুণ। নিপুণ এটা থেকে ওটা থেকে একবার খেলেও আদ্রের সামনে আপাতত চাউমিনের প্লেটটা সে তার মতো খাচ্ছে। নিপুণ নিজের অর্ডারকৃত খাবার প্রায় শেষ করে ফেলেছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, খাওয়া শেষ? আদ্র নিজের অর্ডারকৃত খাবারগুলো নিপুণের দিকে এগিয়ে দিল। নিপুণ কোনো দ্বিরুক্তি করলো না। হঠাৎ করে পিৎজার একটা স্লাইস আদ্রের মুখের সামনে ধরলো নিপুণ। কামড় দেওয়ার জন্য ইশারা করলো। আদ্র বাধ্য ছেলের মতো এক কামড় খেয়ে নিল। নিপুণ সে পিৎজার স্লাইসটা আদ্রকে দিল না, নিজেই খেতে থাকলো। তা দেখে আদ্র কিছুটা হাসলো। কিছুক্ষণ পর নিপুণকে অবাক করে দিয়ে আদ্র নিপুণের আধা খাওয়া লাচ্ছিটা নিজে নিয়ে নিল। নিজেরটা দিয়ে দিল নিপুণের কাছে। নিপুণ ভুরুকুচকে জিজ্ঞেস করলো, এটা কি হলো আদ্র ভাই? মনে হচ্ছে এটা বেশি টেস্টি, তাই আমি এটা নিয়েছি। তোর কোনো সমস্যা থাকলে বল, আমি ফেরত দিয়ে দিচ্ছি। নিপুণ আর কিছু বলল না, মনে মনে ভাবলো তবে হয়তো ওটা বেশি টেস্টি। থাক, আদ্র ভাই খাক ওটা। এত কিছুর মাঝে বেচারি ভুলেই গেল আদ্রের আধা খাওয়া লাচ্ছিটা খাচ্ছে। খাওয়া দাওয়ার পর্বে চুকিয়ে রেস্টুরেন্টের বাহিরে আসতেই শুনতে পায়, ওরে ভাই দেখ কি বোক্কা, সাদা জামার নিচে কালো পড়ছে, বোক্কা খুকি একদম। আদ্র এমন কথা শুনে পেছন ফিরে তাকায়। দেখতে পায় 2-3টে ছেলে। দৃষ্টি তাদের নিপুণের পিঠের দিকে। অমনি শক্ত হলো হাতের মুষ্টিটা। সোজা গিয়ে ঘুষি লাগিয়ে দিল ছেলেটার গালে। ছেলেটাকে ঘুষি মারার পাশ থেকে আরো 2জন চলে এলো। তাদেরকেও বেধম পেটালো আদ্র। সেও কিছুটা আঘাত পেয়েছে। কপালের এক কোণা দিয়ে একটু কেটে গেছে। এমন মারামারি দেখে চারপাশে মানুষজন চলে এলো। আদ্র এখনো ছেলেগুলোকে মারছে। নিপুণ এবার ভয় পেয়ে যায়। ছুটতে এসে আদ্রকে ছড়ায় সে। তারপর সে কি আর ছাড়তে পারে? পুরুষের গায়ে জোর আর মেয়েদের গায়ে জোরে আকাশ পাতাল তফাৎ। নিপুণ পেছন থেকে আদ্রকে জড়িয়ে ধরে আছে। সে সুযোগে ছেলেগুলো পালিয়ে যায়। আদ্র নিপুণকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছিটকে পড়ে নিপুণ। আদ্র ভাই যে এখন আর তার উপরে রাগ মিটাবে সেটা এক্ষণে সে বুঝে গেছে। মনে মনে বলে উঠল, আমার উপর যদি রাগ মেটালে এই ঝামেলা থেমে যায় তাহলে তাই করুন। নিপুণের আকাশ কুসুম চিন্তার মাঝে আদ্র এসে নিপুণের হাত চেপে ধরে। ধরাটা এমন ছিল যেন এখনই মাংস ভেদ করে হাড়ে গিয়ে লাগবে। আদ্র টানতে টানতে নিপুণকে গাড়িতে বসালো। নিজেও গিয়ে বসে পড়লো ড্রাইভিং সিটে। চুল খামচে ধরে বসে আছে সে। রাগ তার এখন আকাশচুম্বী। মাথাটা তুলে নিপুণের দিকে তাকিয়ে বলল, আই এম সরি। বলে 1 মিনিটও দেরি করালো না। নিপুণকে চুলগুলো ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো। ক্ষণিকের ব্যবধানে ওষ্ঠে ওষ্ঠ পুড়ে দিল। নিপুণ হতভম্ব। কি থেকে কি হয়ে গেল বুঝতেও পারল না। তবে শিরায় শিরায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই প্রথম কোনো পুরুষ স্পর্শ করেছে তাকে, যে পুরুষ যাকে সে মনে প্রাণে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে। আদ্রের এই ছোট্ট ঘনিষ্ঠতায় সেও সায় দিল। কিছুক্ষণের মধ্যে আদ্রের এই কাতর স্পর্শগুলো রূপ নিল ভয়াবহ যন্ত্রণায়, যেন তার ঠোঁটের উপর কেউ বেলের দিয়ে অত্যাচার চালাচ্ছে। আদ্রের দাঁতের জোর ঠিক এতটাই প্রখর ছিল। চোখের কার্নিশ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল নিপুণের। তাও আদ্র থামল না। সে দিনের পর দিন কেটে গেছে, অনেকগুলো দিন, প্রায় মাসখানেক হবে। আদ্র সেদিন নিপুণের সাথে এই ক্ষণিকের সুখের মুহূর্ত শেষ করে গলায় জোরে একটা কামড় বসিয়ে দিয়েছে। কামড়ের জোর এতটাই প্রখর ছিল, সে গলার চামড়া ভেদ করে তার মাংসে আঘাত এনেছিল। সেখান থেকে লাল রঞ্জিত তরল ও বের হয়েছিল। সাদা জামাটা একটু দাগও পড়েছে। এত তাণ্ডব চালিয়ে আদ্র বাড়ি ফিরে প্রায় 8টার দিকে। নিপুণ ওনাটা দিয়ে তার গলাটা ভালোভাবে ঢেকে নিয়েছে। গাড়ি থেকে নামতে যাবে তখন আদ্র বলে ওঠে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস, তাহলে পরে ইনফেকশন হয়ে যাবে।
তারপর আর কোনো কথা বলেনি সে। নিপুণ সোজা ঘরে চলে যায়। পেছনে তাকালে হয়তো দেখতে পেত আদ্রের এক হাত তার ঠোঁটে, মুখে লেগে আছে এক রহস্যময় হাসি। নিপুণ সেদিনের পর থেকে আদ্রের সামনে আর পড়েনি বললে ভুল হবে। লুকিয়ে লুকিয়ে অবশ্যই দেখেছে তার আদ্র ভাইকে। সামনে আসার সাহস নেই তার। সেদিনের কথাখানা ভেবে এখনো সে শিউরে ওঠে। লাজুকলতার ন্যায় লতিয়ে যায় সে। চোখ মুখে হাত দিয়ে হেসে ফেলে, বিড়বিড় করে বলে ওঠে, ইস আদ্র ভাই, আপনি এত লুচু কিভাবে হলেন? ততক্ষণে কর্কশ কণ্ঠে একটা ডাক শুনতে পেল নিপুণ। সমস্ত ভাবনা ছুটে গেল। সামনে তাকিয়ে দেখলো হট লুকে তাকিয়ে আছে নারায়ণ স্যার। গলা শুকিয়ে গেল নিপুণের। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হঠাৎ নারায়ণ স্যার বলে উঠল, নিপুণ উঠে আসো, যে অঙ্কটা করাচ্ছিলাম তা বোর্ডে এসে করে দিয়ে যাও। নিপুণ হতভম্ব হয়ে বসে আছে। কোন অঙ্কটা করাচ্ছিল সে তো এটা জানে না। ইনফ্যাক্ট সে যে হায়ার ম্যাথ ক্লাসে আছে সেটাও ভুলে গেছিল। ইশারায় রূপার থেকে জানতে চাইল। নিপুণ কিন্তু কোনো লাভ হলো না। স্যার এমন ডাইনোসরের লুকে তাকিয়ে আছে যে কেউই তাকে সাহায্য করতে পারল না। অবশ্য তাকে শুধু অঙ্কটা দেখিয়ে দিলেই হতো। তাকে এই অধ্যায়টা রাসেল স্যার করিয়েছে, কিন্তু কেউ তাকে সাহায্যের করতে পারল না। অগত্যা শাস্তি হিসেবে সারা ক্লাস দাঁড়িয়েছিল। দীর্ঘ 20 মিনিট পর ক্লাস শেষ হলে সে ধরাস করে বসে পড়ে, মাথা রাখে রূপার কাঁধে। রূপা দুঃখ প্রকাশ করে বলে ওঠে, সরি ইয়ার, আমি তোকে সাহায্য করতে পারিনি। স্যার কেমন আমার দিকে তাকিয়েছিল দেখেছিস? জল্লাদ 1 নম্বরে। সরি। আরে সমস্যা নেই, এমনিতে আমি এসব পাত্তা দিই না। বেচারা স্যার হয়তো বাড়ি থেকে বউয়ের ঝাড়ি খেয়ে এসেছে আর আমার উপর বউয়ের রাগ ঝেড়ে দিয়েছে। নেহাত আমারও দোষ ছিল, না হলে স্যারকে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। নিপুণের এমন কথায় রূপা হেসে দিল, আবার হাসি বন্ধ করে বলে উঠল, তা তুই বা এমন চোখ মুখ দেখে হাসছিলিস কেন? জানিস কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল তুই বিবাহিত আর স্বামীর কথা মনে করে হাসছিলি। রূপার কথা শুনে নিপুণ তড়িৎ মাথা ওঠায়, শুকনো ঢোক গিলে রূপার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, সত্যি কি তাই মনে হয়েছে? তা নয় তো কি, আমি তোকে বলছি, আমিও তো তাই ভেবেছিলাম। আর স্যার তো বিবাহিত, স্যার আরো বেশি কিছু ভেবে নিয়েছিল হয়তো। রূপার কথায় নিপুণ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। সত্যিই তো এমন কিছুই ভাবছিল সে। কথাটা মনে করতেই গালে লাল আভা ছড়িয়ে পড়ে। তার দিকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকায় রূপা। শুকনো কাশি দিয়ে নিপুণের দৃষ্টি আকর্ষণ করে। সত্যি করে বলতো নিপুণ, কি হয়েছে? লজ্জায় এমন লাল হয়ে যাচ্ছিস কেন? কাহিনী কি? নিপুণ পড়েছে মহা গ্যারাকলে। রূপা তার প্রাণের বন্ধু। সে তার সাথে ওয়াদা করেছিল সব সুখ দুঃখের কথা বলবে একে অপরকে। কিন্তু তা বলে কি আদ্র ভাইয়ের সাথে ছোট একটা ঘনিষ্ঠ মুহূর্তের কথাও শেয়ার করবে সে? না না, কখনোই না। এই লজ্জার কথা সে কাউকে বলতে পারবে না, কখনো না। রূপা এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নিপুণ তার চেহারার এক্সপ্রেশন ঠিক করে বলল, তেমন কিছু না, পুরনো একটা ঘটনা মনে পড়ে গিয়েছিল তাই হেসে ফেলেছি। তুই এমন গোয়েন্দা হয়েছিস কেন? নিপুণ কথা ঘুরাতে বলে উঠল, চল ক্যান্টিন থেকে ঘুরে আসি, খিদে পেয়েছে আমার। রূপা নিপুণের কথায় বিশ্বাস করলো। যা ওরণচণ্ডী মেয়ে নিপুণ, হয়তো কোনো কথা মনে পড়ায় হেসে ফেলেছে। সে মাথা ঘামালো না। নিপুণের সাথে চলে গেল কলেজ ক্যান্টিনে। দুপুর 2টায় কলেজ ছুটি। 2:30 থেকে 5টায় কোচিং। অবশেষে কোচিং এ রূপাও আছে। দুজনে একসাথেই যায়। নিপুণ কোচিং থেকে বের হয়ে নিজেদের গাড়ি দেখতে পায় না। দেখতে পায় গাড়ির বদলে বাইক, সাথে আদ্র হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিপুণের যেন চোখ আটকে গেল আদ্রের পানে চেয়ে। মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসলো, মাশাআল্লাহ। আদ্র আজ সাদা রঙের প্যান্টের সাথে সাদা রঙের পাঞ্জাবি পরিধান করেছে। পায়ে বেল্ট সিস্টেমের জুতা, হাতে কালো রঙের একটা চামড়ার ঘড়ি। নিপুণ ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু সে মুহূর্তে একটা মেয়ে এসে জড়িয়ে ধরলো আদ্রকে। নিপুণের পা জোড়া ওখানে স্থির হয়ে গেল। মনে হয় কেউ অবশ করে দিয়েছে। কে সেই মেয়ে? রূপা একবার নিপুণের দিকে তাকালো। স্থির দেখিতে পেল নিপুণের চোখখানা। ভয় পেল রূপা, এখানে না আবার কোনো অঘটন ঘটে যায়। শক্ত করে চেপে ধরলো নিপুণের হাত, কিন্তু সেদিকে নিপুণের ভ্রুক্ষেপ নেই। সে শুধু সামনে থাকা মেয়েটাকেই দেখে যাচ্ছে। এমন ভাবে কেউ জড়িয়ে ধরায় আদ্র ভীষণভাবে চমকালো। ঠেলে দূরে সরিয়ে দিল সে মেয়েটাকে। প্রশ্নাত্মক নজর চাইলো মেয়েটাকে। চিনে বলে তো মনে হচ্ছে না। নজর ঘুরিয়ে একবার পেছনে দাঁড়ানো নিপুণের দিকে চাইলো। মেয়েটা এমন স্থির হয়ে আছে কেন? হঠাৎ নিপুণের দিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, সরি, আমি কি আপনাকে চিনি মিস? মেয়েটি গদগদ হয়ে উত্তর দিল, জি না, আসলে কিছু মনে করবেন না আপনি। মেয়েটি হাত দিয়ে দূরে ইশারায় করে বসলো। আসলে আমার বন্ধুরা আমাকে ডেয়ার দিয়েছিল আপনাকে জড়িয়ে ধরার। তা এখন মনে হচ্ছে ভালোই করেছে ডেয়ার দিয়ে। আপনার মতো একটা সুদর্শন ছেলের সাক্ষাৎ পেয়ে গেলাম।
মেয়েটির এমন কথায় পেছনে দাঁড়ানো নিপুণ ঠোঁট বাঁকিয়ে হাসলো। রূপার বাঁধন থেকে নিচের হাতটা ছাড়িয়ে সামনে এগিয়ে গেল, দাঁড়ালো আড্ডের পাশে, গম্ভীর মুখে বলে উঠল, তা মিস, কাউকে জড়িয়ে ধরার আগে আপনার তো জানা উচিত তার বউ বাচ্চা আছে কিনা। আপনার এমন বিহেভিয়ারের জন্য তার সংসারটা ভেঙে যেতে পারে। নিপুণের এমন কথায় আড্র কেসে উঠল। এই কোনো নিপুণকে দেখছে আড্র, এটা কি তার লাজুকলতা? এ তো গম্ভীরলতা। হঠাৎ এমন দাসভারী কণ্ঠ শুনে মেয়েটি আড্রের পাশে দাঁড়ানো নিপুণকে দেখলো, ভুরু কুচকে তাকিয়ে আছে। আড্র মেয়েটির এমন চাহনি দেখে বলল, ও হচ্ছে আমার বোন। আড্রের কথাটি কেড়ে নিল নিপুণ। বোন উপাধি শুনে মেয়েটি বোধহয় ভীষণ খুশি হলো, এক বেরিয়েই বলে উঠল, ও তুমি ওনার বোন? আমি জান্নাত। বলেই হাত বাড়িয়ে দিল। নিপুণ হেসে মেয়েটির হাত ধরলো, হাসি হাসি মুখ দিয়ে বলে উঠল, তা জান্নাত আপু বলে বলি? অবশ্যই। তা জান্নাত আপু, তোমার প্রথমে জানা উচিত তুমি এতক্ষণ ধরে যার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছিলে সে বিবাহিত, একটা বাচ্চাও আছে। নিপুণের এমন কথায় শুনে জান্নাত অবিশ্বাসের চোখে তাকায়। আড্র আর রূপা আকাশ থেকে পড়ে। জান্নাত আড্রের দিকে তাকালে আড্র শুকনো একটা হাসি দেয়। জান্নাত নিপুণের দিকে তাকিয়ে বলল, তুমি যে মিথ্যা কথা বলছো না তার কি গ্যারান্টি? নিপুণ জান্নাতের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়, ফের বলে ওঠে, তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি? আর তার থেকে বড় কথা, ওনার বউ এখন আবার প্রেগনেন্ট। নিপুণের এমন কথা শুনে আড্র মুস্কি হাসি দেয়, ফের মুখে গম্ভীরতা ছোঁয়া এনে বলে, তোমাকে এত কথা বলছি কেন মেয়ে? যাও নিজের কাজে যাও। রাস্তাঘাটে ছেলে মানুষ দেখলে তোমাদের মতো কিছু মেয়ের ডেয়ার দেয়ার উত্তেজনা বাড়ে। যাও এখান থেকে। জান্নাত ভীষণ লজ্জায় পড়ে গেল। আসলে সে নিজে ইচ্ছে করে আড্রকে জড়িয়ে ধরেছে। বন্ধুরা ছিল বিধায় তাদের উপর ডিয়ারের দোষ চাপিয়ে দিয়েছিল। সরি বলে মুহূর্তে সে স্থান ত্যাগ করলো। আড্র একবার নিপুণের দিকে তাকালো, আবার রূপার দিকে তাকালো। একটু এগিয়ে একটা রিক্সা থামালো আড্র। রূপার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, একা যেতে পারবে তো রূপা? জি পারবো। বলেই রূপা রিক্সার দিকে এগিয়ে যায়। যাওয়ার পথে নিপুণের সামনে গিয়ে থামে, এক নজর তাকায় নিপুণের দিকে। নিপুণকে আমি নিয়ে যাব, তুমি যাও। আড্রের এমন কথায় রূপা দ্রুত রিক্সায় উঠে গেল। নিপুণ বলে ওঠে, আমিও যাব তোর সাথে। নিপুণ আগাতে যায়, অমনি আড্র নিপুণের হাত চেপে ধরে। রিক্সাওয়ালা মামার হাতে আড্র 100 টাকা দিয়ে বলে, রাখুন, আর ওকে সুরক্ষিতভাবে ওর গন্তব্যে পৌঁছে দিবেন। রিক্সা টেনে মামা বেরিয়ে যায়। রূপা পেছনে ফেলে আসে তার প্রাণপ্রিয় বান্ধবীকে আর অ্যানাকান্ডা আড্র ভাইকে। মনে মনে বলে ওঠে, মাফ করে দিস আমায় বান্ধবী। আড্র নিপুণের হাত ছেড়ে দেয়। বাইকে গিয়ে বসে সে। হস্কি কণ্ঠে জেগে ওঠে নিপুণকে। বাইকে ওঠার জন্য কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে নাকি? আড্রের এমন কথায় নিপুণের গা জ্বলে উঠল। ধপ ধপ পা ফেলে পেছনে গিয়ে বসলো, তবে ধরল না আড্রকে। আড্র বুঝলো তার রুদ্রাণী রেগে আছে। মৃদু হাসলো সে। রেগে থাকুক, একটু রাগ শরীরের পক্ষে ভালো বলে সর্বোচ্চ গতিতে বাইক টান দিল। নিপুণ ছিটকে এসে আড্রের উপরে পড়লো। নিপুণ চমকালো, লজ্জাও পেল ভীষণ। লজ্জায় গালটা ভীষণ লাল হলো। আড্র ভাই কি বুঝতে পেরেছে? ইস, এটা নিয়ে যদি কিছু বলে তাহলে সে শেষ হয়ে যাবে। আড্র বাইকের স্টিয়ারিং থেকে একটা হাত নামিয়ে এনে নিপুণের বা হাতটা খপ করে ধরে ফেলে। সেই হাতটা অতি যত্নে আড্রের বুকের কাছ দিয়ে নিয়ে আসে। হাতটা সেখানে রেখে বলে, শক্ত করে ধরে রাখ, দেখ আমার হার্টবিট কত ফাস্ট চলছে। কেন বলতো, কি এমন হলো কিছুক্ষণের মধ্যে বলতো? নিপুণ এমন কথায় ছটফট করে ওঠে, হাতটা সরাতে চায়। আড্র থমকে ওঠে। খবরদার হাতটা সরাবি না। হাতটা দিয়ে আমাকে শক্ত করে ধরে রাখ, না হলে আমি হয়তো পড়ে যাব। নিপুণের সব রাগ তো ওই সময়ই গলে গেছে। এখন যা আছে তা শুধু লজ্জা আর আড়ষ্টতা। আড্র ভাই কি বুঝতে পারছে না নিপুণের হাত পায়ে কাঁপন ধরেছে? নিপুণের বুকের সাথে যে আড্রের পিঠ লেগে আছে? আড্র কি বুঝতে পারছে নিপুণের হৃদয়ের কম্পন? বুঝতে পারছে কি অর্পা এসেছে শিকদার বাড়িতে। ইভা আর ইভানের পড়ার দায়িত্ব এখন তার। সেদিন সোহাইব জেসমিন শিকদারের সাথে কথা বলেই রাসেলকে কল দিয়েছে। নাম্বার নিয়েছে অর্পার। মূল উদ্দেশ্য অর্পাকে এই বাড়িতে আনা। সেজন্যই সোহাইব ইভা আর ইভানের নাম প্রয়োগ করেছে। তাই বলে যে ইভা আর ইভানকে সে ভালোবাসে না তা নয়, তবে কিছু পেতে গেলে তো একটু কাঠখড় পোড়াতেই হবে। তাই ইভা আর ইভানকে কেন্দ্র করে আগে জেসমিন শিকদারকে রাজি করিয়েছে, তারপর অর্পাকে রাজি করিয়েছে সে। ইদানিং সোহেব সন্ধ্যার সময়টায় বাড়িতেই থাকে। মূলত এই সময়টাকে সে অর্পার সাথে কথা বলার কাজে লাগায়। বিভিন্ন টপিক দিয়ে অর্পাকে বিরক্ত করা তার যেন প্রধান কাজ। এই যে কিছুদিন আগের কথা, অর্পা ইভা আর ইভানকে পড়াচ্ছে। সেই সময় হুট করে সোহেব রুমে চলে আসে, এসে অর্পার সামনে দাঁড়ায়। এভাবে হুট করে সামনে আসায় অর্পা বেশ খানিকটা ভয় পেয়ে গেছিল। কি সমস্যা আপনার? এভাবে হুট করে সামনে আসলেন কেন?
সোহেব যেন অর্পার কথাটাকে পাত্তাই দিল না। গা ঝাড়া ভাব নিয়ে ইভানকে বলে উঠল, ম্যাডাম পড়াতে আসলে যে নাস্তা দিতে হয় সেটাও দেখছি জানো না তোমরা। যাও নিচে যাও, আর আম্মুকে বলো সোহেব ভাই বলছে ম্যাডামকে নাস্তা দিতে। সোহেবের এমন রাগান্বিত ফেস দেখে ইভান এতক্ষণে পগার পার হয়ে গেছে। অর্পা এতক্ষণ ধরে সোহেবের কার্যকলাপ দেখছে, বেশ বিরক্ত হলো সে। আমি কি আপনার কাছে নাস্তা চেয়েছি মিস্টার সোহাইব? না। তাহলে আপনি কেন পাঠিয়েছেন বাচ্চা দুটোকে? ছি ছি, আন্টি এখন আমাকে কি ভাববে? কিছুই ভাববে না, আমি তো আমার নাম বলে দিয়েছি, আপনাকে কিছু ভাবার কি আছে? অর্পা সোহেবের কথায় বেশ বুঝতে পারলো যে সোহেব রেগে আছে, অর্থাৎ অর্পা সোহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তা কি বলবেন আপনি, যার জন্য ওদের এভাবে বের করে দিলেন? সোহেব এবার চোখে চোখ রাখলো অর্পার। চোখের ভাষাটা বোধহয় একটু নরম হলো। অর্পা সে চোখে এক আকাশ পরিমাণ কাতরতা দেখতে পেল। কেন সে কাতরতা, কিসের জন্য? আপনার নাকি কোনো পছন্দের মানুষ আছে মিস অর্পা, এটা কি সত্যি? আপনি কাউকে ভালোবাসেন? সোহেবের এই প্রশ্নে অর্পা তাজ্জব পড়ে গেল। সে ভেবে পেল না সোহেব এই কথাগুলো জানলো কোথা থেকে। সে তড়িৎ প্রশ্ন করলো, আপনাকে কে বলেছে এগুলো? এই কথাগুলো তো কিছু মানুষ ছাড়া আর কারো জানার কথা নয়। সোহেব মৃদু হাসে, সেই হাসিতে কিছু ছিল। মুখে হাসি বজায় রেখে বলে, তার মানে কথাগুলো সত্যি, আপনি কাউকে ভালোবাসেন অর্পা? কিছুক্ষণের মধ্যেই সোহেবের চেহারা বদলে গেল। হাত দিয়ে টেবিলে বাড়ি মারলো। বিকট এক আওয়াজ হলো, কেঁপে উঠল অর্পা। সোহেব কর্কশ কণ্ঠে বলল, আপনি কি করে কাউকে ভালোবাসতে পারেন অর্পা? পারেন না, কখনোই না, আমি তা হতে দেব না। সোহেব উন্মাদে পরিণত হচ্ছিল। এক্ষুনি তাকে থামানো দরকার, না হলে বড্ড বেশি সমস্যা হয়ে যাবে। অর্পা কিছু না ভেবে গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয় সোহেবকে। তৎক্ষণাৎ সব পাগলামি ছুটে যায় সোহেবের। অর্পা নিজের মধ্যে কঠিনতা এনে বলে ওঠে, এক্ষুনি বের হয়ে যাবেন এই রুম থেকে। আমি আপনার বাড়িতে এমন কথা শুনতেই চাই না। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। সোহেব ততক্ষণে রুম ছেড়ে বেরিয়ে গেছে। অর্পা ধপ করে বসে পড়ে চেয়ারে। কি থেকে কি হয়ে গেল? চোখের জলগুলো কোটর থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু না, এখানে চোখের জল ফেলা যাবে না। কিছুক্ষণের ব্যবধানে তার জীবনের সমীকরণ বদলে গেল। তবে তারা কেউই জানলো না দরজায় দাঁড়িয়ে আখি শিকদার এতক্ষণ তাদের কথোপকথন শুনছিলেন। তিনি কি কোনো কঠিন পদক্ষেপ নেবেন? সন্ধ্যা হয়েছে, নিপুণ এখনো বাড়িতে আসেনি। এই নিয়ে আখি শিকদারের চিন্তার শেষ নেই। সোহেবও বাড়িতে নেই। কোনো বন্ধু আসবে, তার সাথে আড্ডা দিতে গেছে। হাতের লাঠি এখন আদ্র, তাই কিছু না ভেবে আদ্রকে কল লাগালো তিনি। আদ্র ও নিপুণ বসে আছে একটা রেস্টুরেন্টে। বেশ খোলামেলা পরিবেশ, চারদিকে ফুল আর ফুল। নিপুণ সে তো রং বেরঙের ফুল দেখতে ব্যস্ত, তবে আদ্র সে তো তার নিজের ফুলকে দেখিতে ব্যস্ত। হঠাৎ করে আদ্রের ফোন কল বেজে উঠল। স্ক্রিনে নাম্বারটা দেখে মুখ থেকে একটা শব্দই বেরিয়ে এলো, ও শিট। আদ্রের কথার ভঙ্গি দেখে নিপুণ জিজ্ঞেস করলো, কি হয়েছে? আদ্র হাতের ইশারায় চুপ থাকতে বলল। তারপর কল রিসিভ করতেই অপর পাশের কথা শোনা গেল। হ্যালো আদ্র, কোথায় আছিস তুই বাপ? আদ্র জানতো সে এখন এমন প্রশ্নের সম্মুখীন হবে, তাই নরম গলায় বলে উঠল, মেঝো আম্মু, তুমি টেনশন করো না, নিপুণ আমার সাথেই আছে। আসলে সারাদিন কিছু না খাওয়ার ফলে একটু অসুস্থ হয়ে গেছে, তাই কিছু খাওয়াতে নিয়ে এসেছিলাম। আমি তোমাকে ফোনে পাইনি, তাই আম্মুকে বলে দিয়েছিলাম, কিছু মনে করো না। মেয়ের শরীর খারাপের কথা শুনে আখি শিকদার ভয় পেলেন। আদ্রকে প্রশ্ন করলেন, এখন কেমন আছে নিপুণ? আদ্র বলে দিল, এখন ভালোই আছে, খাবার খাচ্ছে। তুমি কথা বলবে? না না, এখন কথা বলার দরকার নেই। তোরা খেয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। মেয়েটা তো আমাকে শান্তি দিল না সারাক্ষণ, তার টেনশনে আমি কুপোকাত হয়ে বেড়াচ্ছি। চলে আয় জলদি, দেরি করিস না। আখি শিকদারের এমন কথা শুনে আদ্র খানিকটা হাসলো, ফের বলে উঠল, তুমি চিন্তা করো না, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। বলে আদ্র কল কেটে দিল। কল কেটে আখি শিকদারের স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তাহলে নিরাপদেই আছে। এতক্ষণ যাবৎ নিপুণ আদ্রকে সব কথা শুনিয়েছিল। সে ভেবে পায় না আদ্র এমন মিথ্যে কথা কোথা থেকে শিখেছে। কি স্মুথ মিথ্যে, যে কেউ বিশ্বাস করতে বাধ্য। নিপুণ সরু চোখে আদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি আবার কখন অসুস্থ হলাম আদ্র ভাই? আপনি মাকে এত বড় একটা মিথ্যা কথা বলে দিলেন, তাও কোনো খুঁত ছাড়া, একদম পারফেক্টলি। নিপুণের কথা শুনে আদ্রের ভীষণ হাসি পায়। মুখটা একটু সামনে নিয়ে বলে, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হলে মিথ্যে কথা বলতে হয়। বলেই আদ্র একটা চোখ টিপ মারল। নিপুণ আদ্রের এমন কথা শুনে শুকনো মুখে বিষম খেয়ে ওঠে। এ কোন আদ্র ভাই? এই কি সেই গম্ভীর আদ্র ভাই? সে কি না কথায় কথায় ধমক লাগাতো, থাপ্পড় লাগাতো? চোখ সরু হয়ে আসে নিপুণের। আপনি কি কাইন্ডলি আমাকে আপনার প্রেমিকা বলতে চাচ্ছেন আদ্র ভাই?
নিপুণের কথা শুনে আদ্র মুচকি হাসে। পকেট থেকে একটা পায়েল বের করে নিপুণের সামনে হাঁটু গেড়ে বসে। তারপর নিপুণের পায়ে পায়েলটি সযত্নে পরিয়ে দিয়ে বলে ওঠে, আমার হবি নিপুণ, শুধু আমার। যতটুকু আমার হলে আমি তোকে আমার মাঝে খুঁজে পাবো ততটুকু আমার। জানিস তো আমার না তোকে খুব প্রয়োজন। তোকে ছাড়া আমার একদমই চলবে না। তোকে ছাড়া আমি একদমই অসম্পূর্ণ। চা যেমন চিনি ছাড়া অসম্পূর্ণ, আমিও তেমন তোকে ছাড়া অসম্পূর্ণ। আমার জীবনের প্রতিটি কণায় কণায় তুই মিশে আছিস। তুই আমার জীবনের প্রতিটি রং, প্রতিটি সুর। তোকে ছাড়া আমার অস্তিত্ব শূন্য মনে হয়। আমার অস্তিত্বে শুধুই তুই আছিস। পৃথিবীর সব সুখ আমি শুধু তোর মাঝে খুঁজে পাই। তুই, শুধুই তুই হলি আমার রাজ্যের প্রিয়তমা। তোর ভালোবাসা আমায় সম্পূর্ণ করবে। বল না, হবি আমার অস্তিত্ব? জড়তে পারবি সারা জীবনের জন্য নিজেকে আমার সাথে? আদ্রের এমন আবেগপূর্ণ কথায় নিপুণ চরম অবাক হলো। আদ্র ভাই যে এমন আকুল আবেদন করতে পারে তা তার জানা ছিল না। ক্ষণিক সময় ব্যয় না করে জড়িয়ে ধরল আদ্রকে। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি আদ্র ভাই, ভীষণ ভালোবাসি আপনাকে। আমি আপনার জীবনে আজ নয়, অনেক আগেই জুড়ে গেছি। আপনার অস্তিত্বে কেবল মাত্র আমি থাকবো, আর আমার অস্তিত্বে শুধুই আপনি। আপনি হবেন আমার অস্তিত্বের কেন্দ্রবিন্দু। আমি সকল দুঃখ কষ্ট আপনার সাথে ভাগাভাগি করে নিতে চাই আদ্র ভাই। কথাগুলো বলতে নিপুণের যেন আজ কোনো লজ্জা কাজ করছে না, না কোনো প্রতিবন্ধকতা কাজ করছে। অনর্গল বলে চলেছে কথাগুলো। কথায় গেল নিপুণের এত লজ্জা। সামান্য কথা বললে যে লজ্জায় লাল হয়ে যেত, সে কি করে এত আবেগময় কথা বলছে? এগুলো কোনো সাধারণ কথা নয়, এগুলো এতদিনের জমানো ভালোবাসা, যা আজ স্থান পেয়েছে বাইরে বের হওয়ার। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে নিপুণ আর আদ্র। নিপুণ কিছুক্ষণ পর আদ্রের মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু আদ্রের মুখভঙ্গি দেখে বোঝা গেল না কিছু। এমন একটা মুডে আছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগের কথা ভুলে মেরে দিয়েছে। নিপুণের এবার খুব বিরক্ত লাগলো। এতবার সে আদ্রের দিকে তাকাচ্ছে, আর আদ্র বুঝি একবার তার দিকে তাকাতে পারছে না। কই, রেস্টুরেন্টের ভেতর তো কত মিষ্টি করে প্রেম নিবেদন করলো, কত আবেগময় কথা ছিল এগুলো, কিন্তু এখন আবার সেই কঠোর আদ্রতে বদলে গেল। একটিবার তাকাচ্ছে না পর্যন্ত। আদ্র বাড়িতে এসে হন করে রুমে চলে গেল। যাওয়ার আগে আখি শিকদারকে বলে গেছে 1 কাপ কফি করে পাঠিয়ে দেওয়ার জন্য। আখি শিকদার কফি বানাতে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। তখনই অনিমা শিকদার এসে নিপুণের পাশে দাঁড়ায়, মাথায় হাত দিয়ে প্রশ্ন করেন, নিপুণ মা, তুই নাকি অসুস্থ হয়ে গিয়েছিলি, এখন কেমন লাগছে? চা করে দিব? নিপুণ কিছু বলবে তার আগে আখি শিকদার চেঁচিয়ে উঠল, আপা, তুমি আর এই মেয়েকে তোল্লাই দিও না, অসভ্য কোথাকার। দিন দিন অসভ্য তৈরি হচ্ছে। কতদিন বলেছি দুপুরের খাবারটা নিয়ে যা, দুপুর বেলা উপোস থাকিস না। কে শুনে কার কথা? এই মেয়ে কসম কেটে রেখেছে আমার কথা শুনবেই না। শুনে রাখ নিপুণ, কাল থেকে টিফিন নিয়ে যাবি। কোনো রকম নাটকবাজি আমি শুনবো না কিন্তু। আর এসব সহ্য করবো না তোর নাটকবাজি। তোর টেনশনে আমার আর ভালো লাগে না। সারা দিন আমাকে টেনশনের উপরে থাকতে হয়। তোরা 2 ভাই বোন আমাকে একদম শান্তি দিবি না। এক নাগাড়ে কথাগুলো বলে আখি শিকদার থামলো। নিপুণ এখনো দাঁড়িয়ে আছে। তখনই অনিমা শিকদার নিপুণের কানের কাছে মুখ নিয়ে বলল, কি মনে হচ্ছে? মা মনে হয় আজ বেশি রেগে আছে। অনিমা শিকদারের মতো নিপুণও ফিসফিস করে বলে উঠল, তাই তো মনে হচ্ছে। তুমি প্লিজ মাকে একটু সামলে নিও, না হলে আজ আমার গোষ্ঠীর শ্রাদ্ধ করে দেবে। কথাটা বলে অনিমা শিকদারের গালে একটা চুমু দিয়ে ছুটলো ঘরের দিকে। অনিমা শিকদার নিপুণের এমন বাচ্চামো দেখে একটু হাসলেন। রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। আখি শিকদারের দিকে তাকিয়ে বললেন, তুই যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। আদ্রকে আমি কফি দিয়ে আসছি। সারাদিন তো খাটাখাটি কম করিস না, একটু বিশ্রাম নিতে হবে নাকি? আর নিপুণের উপর রাগারাগি করবি না, একদম বলে দিলাম। আমি যদি শুনেছি তুই ওকে বকাবকি করেছিস, তাহলে খুব খারাপ হবে কিন্তু। যা, এখন ঘরে গিয়ে বিছানায় পিঠটা একটু লাগা। তোমরা ওকে আর তোল্লাই দিও না। তোল্লাই দিয়ে এমন বাদর তৈরি করেছো আপা। আমার কথার পাত্তাই দেয় না। একটা কথা শোন, আমার তোয়াক্কাই করে। আখি শিকদার এমন হরেক রকম কথা বলতে বলতে চলে গেলেন নিজের ঘরের দিকে। আমিনা শিকদার সেদিকে তাকিয়ে মৃদু হাসলেন। সবগুলো এক একটা পাগল।
বলেই তিনি কফি নিয়ে উপরে চলে গেলেন। কফি নিয়ে আদ্রের রুমের সামনে এসে নক করলো। আসবো। অনিমা শিকদার ভেতরে প্রবেশ করা মাত্র আদ্র ল্যাপটপটা থেকে মাথা তুলে চাইলো, নরম গলায় বলে উঠল, আসো। আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আম্মু, যে কোনো সময়ই আসতে পারো। কথাটা বলেই আবার কাজে মনোযোগ দিল। অনিমা শিকদার ধোয়াটা কফিটা নাইট স্ট্যান্ডের উপরে রাখলো, গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিপুণকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছি, আমাকে বললে কি মহাপাপ হতো? আখি যখন আমাকে জিজ্ঞেস করতো তখন আমার কি অবস্থা হয়েছে ভেবেছিস? অত্যন্ত একটা মেসেজ দিতে পারিস। হুট করে চলে গেছে আম্মু, প্ল্যান ছিল না, তাহলে তোমাকে জানাতাম। অনিমা শিকদার এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তা তো ঠিকই, তুমি প্রেমে পড়ো হুট করে, রেস্টুরেন্টে চলে যাও হুট করে, কবে দেখবো বিয়েটাও হুট করে করে নিয়েছিস। অনিমা শিকদারের এমন কথায় আদ্র একটু বিরক্ত হলো, মুখ দিয়ে চসূচক শব্দ বের করে বলে উঠল, আম্মু ক্ষমা করো তো, তোমাকে না জানিয়ে আমি বিয়ে করতে যাব না, কাউকে জানাই আর না জানাই তোমাকে জানাবো, খুশি? আদ্রের এমন কথায় অনিমা শিকদার খুশি হয়, গদগদ হয়ে জানতে চায়, আজকে রেস্টুরেন্টে গিয়ে কি করেছিস? আদ্র এবার সরু চোখে তার মায়ের দিকে ফিসলে হেসে বলে ওঠে, আম্মু সিরিয়াসলি তুমি তোমার ছেলের প্রেম কাহিনী জানতে চাইছো? আর রেস্টুরেন্টে গিয়ে মানুষ যা করে আমরাও তাই করেছি, খাবার খেয়েছি আর কি। অনিমা শিকদার তার ছেলের দিকে চাইলো, সত্যি বলছে মনে হয়। কিছুক্ষণ তাকিয়ে থাকলো আদ্রের দিকে, তারপর চলে গেল নিচে। আদ্র এবার স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। সবার সামনে আদ্র একরকম, তার মা বাবার সামনে সে আর একরকম। আর কত রূপ আছে তার। নিপুণ আজ পড়ছে, কম কল্পনার জগতে আছে বেশি, এসে জিরিয়ে পড়তে বসেছিল। কিন্তু সদ্য প্রেমিক পুরুষ থেকে প্রেমের প্রস্তাব পাওয়া এই কন্যার কি আর পড়ায় মন বসে? কত রকম কল্পনা যে করে ফেলেছে কি কিছু সময়ের মধ্যে। বিয়ের দিনের সাজ থেকে বাসর রাত পর্যন্ত চিন্তা করে ফেলেছে সে। ইস, আদ্র ভাই যদি তার কল্পনার কথা জানতো তাহলে কি হার্ট ফেল করত, নাকি এমন চিন্তা ভাবনার জন্য নিপুণকে দুইটা থাপ্পড় মারত। এসব চিন্তা ভাবনা করতে করতে রাতের খাবারের সময় হয়ে গেছে। ইভার ডাকে নিপুণের ধ্যান ভাঙলো। এই যে নিপুফু, কোথায় হারিয়ে গেলে তুমি? কতক্ষণ ধরে ডাকছি। মেজো আম্মু ডেকেছে নিচে খাবার খাওয়ার জন্য। আসছে, তুই যা। ইভা যেতে নিলে নিপুণ পেছন থেকে আবার ডেকে ওঠে, ইভা। কি হয়েছে নিপুফু? তুমিই তো বললে যেতে। নিপুণ আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আদ্র ভাই এসেছে টেবিলে? কখন? আচ্ছা তুই যা, আমি আসছি। নিপুণের কথাটি বলা মাত্র ইভা তার ঘর ত্যাগ করেছে। এবার নিপুণ পড়েছে মহা ঝামেলায়। কি রে, সে আদ্রের মুখে মুখী হবে? শত লজ্জা পেছনে ফেলে উঠে দাঁড়ালো সে, পা বাড়ালো ডাইনিং এর দিকে। যা হওয়ার তা দেখা যাবে, খাওয়ার সাথে নো কম্প্রোমাইজ। নিপুণ বসেছে আদ্রের মুখোমুখি। নিপুণ এক নজর করে বারে বারে আদ্রের দিকে তাকালো। একসময় চোখাচোখি হলো তাদের। নিপুণ সে চোখে চোখ রাখতে পারেনি, দ্রুত চোখ সরিয়ে নিল সে। বুকের মাঝখানে দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে। কেউ কি শুনতে পেল এই আওয়াজ? মনে তো হচ্ছে হৃদযন্ত্রটা এক্ষুনি বের হয়ে আসবে। সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব করলো বুকের এক পাশে। এক ঝাঁক লজ্জা নিপুণকে ঘিরে ধরলো তক্ষণি। যতই লজ্জা পাবে না বলুক, লজ্জা কি আর বাধা মানে? এটাতে এমনি এমনি চলে আসে। মাথা নিচু করে ভাতে আঙুল ঘোরাচ্ছে। আজ সে ভাত খাচ্ছে কম। প্লেটের ভাতগুলোর উপর আঁকাআঁকি করেই সময় পার করে দিতে লাগলো। মূলত লজ্জা নিবারণের জন্য এই পদ্ধতি। আদ্র ব্যাপারটা লক্ষ্য করলো বোধহয়, গম্ভীর কণ্ঠে বলল, কিরে শিল্পী জয়নুল আবেদিন হয়েছিস নাকি? ভাতের প্লেটে আঁকাআঁকি শুরু করে দিয়েছিস? আদ্রের এমন কথায় সবাই নিপুণের দিকে তাকালো। অপ্রীতিকর অবস্থায় পড়লো নিপুণ। সবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে খাবার খাওয়া শুরু করলো। ক্ষুধার্ত বাঘের মতো 2 মিনিটে সব খেয়ে সাবার করে দিল। ছুটলো রুমের দিকে। সবাই শুধু তাজ্জব নয়নে চেয়ে থাকলো সেদিকে। কেউ কিছু বুঝলো না, কি যে বোঝার সে বুঝে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আদ্র আখি শিকদারের দিকে তাকিয়ে বলল, মেজো আম্মু, সোহাইব খাবে না? আসেনি কেন? আখি শিকদার খালি চেয়ারটার দিকে তাকিয়ে বলল, খাবে না বলেছে। কথাটা বলে 10 সেকেন্ডের বিরতি নিল, আবার বলে উঠল, আমার মনে হয় শোয়েবের সাথে একটু কথা বলা উচিত, কোনো কিছু নিয়ে আপসেট বোধ হয়। আচ্ছা বলে সম্মতি জানায়। খাবার শেষ করে পা বাড়ায় নিজের ঘরের দিকে। একে একে সকলে চলে যায় নিজের ঘরের উদ্দেশ্যে। একসময় ঘরের বাতি বন্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায় শিকদার বাড়ি।
আখি শিকদার বসে আছে জুনায়েদ শিকদারের পাশে, তাকে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছে। ওষুধ খাওয়া শেষ হলে আখি শিকদার আমতা আমতা শুরু করে। জুনায়েদ শিকদার আখি শিকদারের মুখের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলবে আখি? বলতে চাই, কিন্তু কিভাবে বলবো তাই ভাবছি। আমতো আমতো না করে বলে ফেলো কি বলতে চাও। প্রেশারের ঔষধ খেয়েছি, ঘুম চলে আসবে, তখন দেখা যাবে তোমার কথা শোনাই হলো না। আখি শিকদার দোটানায় পড়ল। এই লোকের এমন কথা শুনলে আবার প্রেশার না বেড়ে যায়, কিন্তু তাকে তো জানানো প্রয়োজন। কি হলো বলো? আমি সোহেবের বিয়ে দিতে চাই। কি? ছুটে গেল জুনায়েদ শিকদারের ঘুম, চোখগুলো চরম উত্তেজনায় বের হয়ে আসার উপক্রম। তার স্ত্রী এগুলো কি বলছে? পাগল টাগল হয়ে গেল না তো আবার? আখি শিকদারের কথা শুনে জুনায়েদ শিকদারের চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। চরম আশ্চর্যে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো আখি? হঠাৎ করে সোয়াইবের বিয়ের কথা এলো কোথা থেকে? আর সব থেকে বড় কথা, সোয়াইবের বাড়ির ছোট ছেলে আদ্র আছে এখনো। আদ্রের আগে সোয়াইবের বিয়ে কি করে হতে পারে? একটু থেমে তিনি আবার বললেন, তাছাড়া তুমিই বলো, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হলে এটা কেমন হবে না? আখি শিকদার জুনায়েদ শিকদারের কথায় বেশ বিরক্ত হলেন। কপাল কুঁচকে তিনি প্রশ্ন করলেন, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হলে কেমন হবে এটা তুমি বলো। তুমিও তো তোমার ভাইয়ের আগেই বিয়ে করেছিলে, এটাতে কোনো সমস্যা হয়নি বুঝি? তখন কেমন হয়েছিল? আমার ছেলের বেলায় যত সব নিয়ম কানুন হয়ে গেছে। জুবায়ের শিকদার আখি শিকদারের কথায় তাজ্জব বনে গেল। অবশেষে তার কেউ না কেউ তাকে আগে বিয়ে করা নিয়ে খোঁটা দিল। যার জন্য চুরি করলো সে কিনা চোর বানিয়ে দিল। জুবায়ের শিকদার এবার আখি শিকদারের দিকে এবার করুণ চোখে চাইলেন। আমি আগে বিয়ে করেছি বলে তুমি এমন করে বলছো আখি? আমি যদি আগে বিয়ে না করতাম তাহলে তোমার ওই দজ্জাল বাপ তোমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দিত। তখন আমার কি হতো ভাবতে পারছো? সারা দিন রাত আব্বা আম্মার পায়ে পড়েছিলাম তোমার বিয়ে করার জন্য। আমার এই করুণ অবস্থা দেখে আব্বা জুবায়ের ভাইয়ের আগে আমার বিয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিল। আর তুমি কিনা আমায় আজ এই আগে বিয়ের কথা নিয়ে খোঁটা দিলে। এত নিষ্ঠুর তুমি আখি? তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমাকে এগুলো বলছো? আখি শিকদার জুনায়েদ শিকদারের দিকে বুড়ি কুচকে বলল, বাজে কথা রাখো তোমার। তুমি আমার জন্য এত কি করেছো? বাঁকা হাসি দিয়ে আবার বলে উঠল, তুমি যা করেছো নিজের জন্য করেছো, আমার জন্য করনি। তোমার বিয়েতে আমাকেই করতে হতো। প্রেম করেছো কি আর এমনি এমনি? এখন সব লজিক লেস উক্তি দিচ্ছ আমায়। কিছুক্ষণ থেমে আবার তিনি বলে উঠলেন, যাই হোক, আমি আগের কথা আর বলতে চাই না। আমি সোহেবের বিয়ে দিতে চাই, ব্যাস। তুমি রাজি থেকো আর না থাকো, আমি তো আমার ছেলেকে বিয়ে দিয়েই ছাড়বো। জুবায়ের শিকদার পড়েছে এক মহা ফেসাদে। এই মহিলাকে এখন কিভাবে বুঝাবে সে যে তাদের সময় আর এখনের মধ্যে আকাশ পাতাল তফাৎ? বড় ভাই কিভাবে নিবে ব্যাপারটা তা কে জানে। তিনি আবার আখি শিকদারকে বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা সোয়াইবের বিয়ে দিও তুমি, কিন্তু মেয়ে পাবে কোথায়? মেয়ে খুঁজতে তো সময় লাগবে। মেয়ে খুঁজে না হয় বিয়ে ঠিক করো। এটা অনেক সময়ের ব্যাপার, একটু সবর করো তুমি। আখি শিকদার এতক্ষণে ওপাশ ফিরে শুয়ে পড়েছে। জুনায়েদ শিকদারের কথার রেশ ধরেই বলে উঠল, সামনের শুক্রবার মেয়ে দেখতে যাব। মেয়ে আমার পছন্দ করা আছে। ব্যাস, আর কোনো কথা বললেন না তিনি। জুবায়ের শিকদার মেয়েটার ঠিকানা জানার জন্য অনেকবার ডেকে তাকে এনেছে, কিন্তু তিনি তা পাত্তাই দেননি। অগত্যা তাকেও আশাহত হয়ে শুয়ে পড়তে হয়েছে। সোয়াব বসে আছে বারান্দায়। তার বারান্দাটা আড্ডেরটার মতো বড় না, তবে বেশ খানিকটাই বড়। বারান্দার ডান পাশে ছোট একটা ডিভান আছে, সেখানেই মূলত এখন সে বসে আছে। কাঁধের মধ্যে একটা উষ্ণ হাতে ছোঁয়া পেতেই সোয়াব পেছন ফিরে তাকায়। সে জানে এই সময় কি আসতে পারে তার রুমে। মাথাটা আবার সামনের দিকে ফিরিয়ে বসার জন্য সাইডে জায়গা করে দিল। তরিভ্রান্ত কণ্ঠে বলে উঠল, বসো ভাই। আদ্র বসলো না, ধীর পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। রেলিং ধরে আকাশে নির্নিমেষ দৃষ্টিতে তাকায়। আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, যার সুশীতল আলো মাঝে মাঝে মেঘের পর্দায় আবদ্ধ হচ্ছে। প্রতি মুহূর্তেই আকাশের চিত্র পরিবর্তন হচ্ছে। আদ্র সোহেবের দিকে না তাকিয়ে বলে উঠল, আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, কিন্তু চাঁদকে যে কালো মেঘকে ঢেকে দিচ্ছে। সোহেবের কথায় আদ্র একটু তাচ্ছিল্য হাসলো, ফিরে তাকালো সোহেবের দিকে, অধরা কণ্ঠে বলে উঠল,
চাঁদ কিন্তু আকাশের সৌন্দর্যের প্রতীক, তার অবস্থান চিরকালীন আকাশেই। মেঘ তাকে ঢাকলেও চাঁদ আকাশেরই থাকবে, এমনকি অমাবস্যার রাত পার হয়ে আবার আকাশের গৌরবময় আলো উদ্ভাসিত করবে। আকাশের চিরন্তন সঙ্গীতের অংশ হয়ে চাঁদ তার জ্যোৎস্নায় পৃথিবীকে আলোকিত করবে। কালো মেঘগুলো কি চাঁদের অস্তিত্ব বিলীন করতে পারবে? আদ্রের কথায় সোহেবের এক দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। আদ্রের কথা শুনে তার চোখে অবাক বিস্ময় ছলকে উঠল। কিভাবে আদ্র তার মনের গোপন কথা বুঝল যখন সে কিছুই বলেনি? সোহেবের অন্তর্জুড়ে বিস্ময় আর মুগ্ধতার মিশেল। তার ভাই তাকে এত বুঝে কিভাবে? তারা তো এক মায়ের পেটেরও না, তাও এত মনের টান কেন? কিছু না বললে কি করে তাকে বোঝা যায় আদ্র? সোহেব কিছু বলল না, দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। অবশেষে আর থাকতে না পেরে বলে উঠল, অর্পা আমাকে ভালোবাসে না ভাই, তার জীবনে অন্য কেউ আছে যাকে সে ভালোবাসে। আদ্র তাচ্ছিল্য হাসলো। তা ভালো তো, তুই জানলি কি করে? সে কি নিজে এই কথা বলেছে তোকে? না, আমাকে অর্পা বলেনি, রাসেল থেকে জেনেছি। তার বাড়িতে নাকি এসব নিয়ে একবার কথা হয়েছিল, রাসেল আমায় কথায় কথায় বলে ফেলেছে। আমার মনে হয় তাকে অর্পার সাথে কথা বলা উচিত। অন্যের কথা শুনে নিজে কষ্ট পাচ্ছিস, তোর উচিত অর্পার সাথে এই বিষয় নিয়ে কথা বলা, আলাদা করে। কি বলতে চাইছো তুমি ভাই? আর কি বা বোঝাতে চাইছো তুমি? আমি কি বোঝাতে চাইছি তুই ভালো করেই বুঝতে পারছিস। আশা করি আমার কথাগুলো ভালো করে ভেবে দেখবি, তারপর ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিবি। কথাটা বলে আদ্র সোহেবের কাঁধে হাত রাখলো। তারপর আর দাঁড়ালো না, সেখানে চলে গেল নিজের কক্ষের দিকে। পেছনে রেখে গেল একজন চিন্তানুবেশী মানুষ, যে এখন আকাশকুসুম চিন্তায় মগ্ন। সত্যি কি আমার কোনো ভুল হচ্ছে? অর্পার সাথে কি একবার এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন? হয়তো প্রয়োজন। কিছু না ভেবে একটা নাম্বারে মেসেজ করে দিল। কিছুক্ষণের মধ্যে অপর পাশ থেকে রিপ্লাই আসলো। ওকে। মেসেজটা দেখা মাত্রই মোবাইলটা রেখে চলে গেল নিজের রুমে। এখন একটু ঘুমানো প্রয়োজন, এই কয়েকদিন ভালো করে ঘুম হচ্ছে না। লাইটটা নিভিয়ে খাটে এসে শুয়ে পড়ল সে। এর পরপরই এক গাদা ঘুম তার চোখ জুড়ে নেমে এলো। ফলস্বরূপ সে চোখ খোলা রাখতে পারল না আর। ঘুটঘুটে অন্ধকারের গভীরে তলিয়ে গেল সে, যেন নিঃশব্দে স্বপ্নের জগতে পাড়ি জমালো। যে যার কাজে ব্যস্ত সকাল থেকে। বাড়ির পুরুষরা সকাল সকাল চলে গেছে অফিসে, নিপুণ চলে গেছে কলেজে, ইভান গেছে স্কুলে। বাড়িতে শুধু এখন আছে শিকদার বাড়ির 3 বউ। রান্না বান্নায় ব্যস্ত তারা। তবে 3 মাথা একসাথে থাকলে কি আবার গপ্পের অভাব হয়? হাসি তামাশার মধ্যে দিয়েই তারা এক একটা দিন পার করছে। তাদের এত কথার মাঝে হঠাৎ করে অনিমা শিকদার বলে উঠল, আখি, তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। আখি শিকদার চাল ধুতে ধুতে বলল, কি বলবে আপা বলো? আমার কাছে আবার এমন কিছু করছো কেন? অনিমা শিকদার আমতা করে বলে উঠল, এ কয়েকদিন সোহাইবের আচরণ আমার মোটেও ভালো লাগছে না। জানি না তুই আমার কথাটা কেমন করে নিবি, কিন্তু নিয়ে হয়তো চিন্তায় থাকতে সারাক্ষণ। ও কি কোনো কিছু নিয়ে আপসেট? তুই কিছু জানিস? কিছুক্ষণ থেমে তিনি আবার বলে উঠলেন, বাড়ির ছেলে মেয়ের যদি এই অবস্থা হয় তাহলে কি আর ভালো লাগে? ঠিক মতো খায় না, ঘুমায় না। তুই একটু কথা বলিস তো ওর সাথে। অনিমা শিকদারের কথাগুলো এতক্ষণ ধরে আখি শিকদার শ্রবণ করছিলেন। তার কথাগুলো তো ঠিক, সোহেবের এই আচরণগুলো তো লক্ষণীয়। দীর্ঘশ্বাস ফেলে আখি শিকদার হতাশ কণ্ঠে বলে ওঠে, তোমার কি মনে হয় আপা আমি সোহেবের আচরণগুলো লক্ষ্য করিনি? বেশ করেছি, কিন্তু আমি জানি আমার ছেলেকে যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে সে তা এড়িয়ে যাবে। মুখ ফুটে কোনো কিছু বলে আমার কাছে শরীরে যত বিষ যন্ত্রণা আছে তা শরীরের মধ্যেই মজাবে, তাও আমাকে বলবে না। কথাটা বলে থামেন না তিনি, আবার বলে উঠলেন, আদ্রকে বলেছিলাম একটু কথা বলতে ওর সাথে। আমার সাথে কিছু বলুক আর না বলুক, আদ্রের সাথে সব কথা তো বলেই। আর তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদিও এখনো কাউকে বলিনি, শুধু নিপুণের বাপের কানে একটু আভাস দিয়েছি। আমার মনে হয় এটা করলে সোহেব একটু ঠিক হবে। অনিমা শিকদার আর জেসমিন শিকদার এতক্ষণ ধরে আখি শিকদারের কথাগুলো শুনছিল। আখি শিকদারের শেষের কথায় জেসমিন শিকদার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি সিদ্ধান্ত নিলা ভাবি? আমাদেরকে কি বলা যাবে?
কৌতূহলটা যে অনিমা শিকদারের মধ্যে জাগেনি তা নয়, কিন্তু উনি প্রকাশ করার আগে জেসমিন শিকদার তা প্রকাশ করে ফেলে। আখি শিকদার বেশ বুঝতে পারলো তাদের কৌতূহল। তিনি তাদের দিকে না তাকিয়েই বলল, কেন বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তোদের না বললে আমি কাকে বলবো? জেসমিন শিকদার বেশ খুশি হলো আখি শিকদারের এমন কথায়। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আখি শিকদারের দিকে। শোনার আগ্রহ প্রবল তার মধ্যে। অনিমা শিকদারও শোনার জন্য আগ্রহ দেখা গেল। আখি শিকদার তোয়ালেতে হাতটা মুছে অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপা, আদ্রের আগে যদি সোয়াবের বিয়ে দেই তাহলে খুব বেশি সমস্যা হবে? অনিমা শিকদার চরমকালের আখি শিকদারের কথায় উদ্দীপ্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি সোহাইবের বিয়ে দিতে চাইছিস আখি? আপা। তাদের কথা শুনে জেসমিন শিকদার চমকপ্রদ হাসলেন। তিনি ভীষণ খুশি। হাসি হাসি কণ্ঠে বলে উঠলেন, সমস্যার কি আছে ভাবি? সোহেবের তো বিয়ের বয়স হয়েছে, করাইয়া দেন বিয়া। বউ আসলে দেখবেন সব চিন্তা ফুস হইয়া যাইব, আর আমাদের গ্রুপেও একজন সদস্য বাড়ব। আখি শিকদার হাসলেন জেসমিন শিকদারের কথায়। দৃষ্টি সরিয়ে আবার অনিমা শিকদারের দিকে তাকালো আর চোখে কিছু জানতে চাইলো। অনিমা শিকদার সে চাহনি বুঝলো, কণ্ঠ নরম তার। আদ্রর আগে বিয়ে হলে সমস্যা কি? আর ওই ছেলেকে আমি বিয়ের কথা বলবো না। নিজের যদি মনে হয় বিয়ের প্রয়োজন, সে দিন বিয়ে করবে। তার জন্য কি সোহাইব বুড়ো হবে নাকি? এখন তুই একখানা ভালো সিদ্ধান্ত নিয়েছিস। এখন ভালো একটা মেয়ে খোঁজার পালা। ভালো মেয়ে পেলে বিয়ে করিয়ে দিবে। অনিমা শিকদারের এমন কথায় যেন আখি শিকদারের বুকের উপরের পাথর নেমে গেছে। স্মিত হাসি ফুটিয়ে তুললেন মুখে। মুখে হাসি হাসি ভাব বজায় রেখেই বললেন, মেয়ে আমার পছন্দ করাই আছে। আখি শিকদারের এমন কথায় চমকালেন তার পাশে থাকা দুইটা নারী। অবাক কণ্ঠে প্রশ্ন করে উঠল, কে কে সেই মেয়ে? দুই জোড়া চোখ এখন আখি শিকদারের দিকে নিবদ্ধ। জানার আগ্রহ তাদের মাঝে। আখি শিকদার তাদের কৌতূহল ভঙ্গ করে বলে উঠলেন, অর্পা। সোহেব একটা রেস্টুরেন্টে এসে বসে আছে। অপেক্ষার প্রহর গুনছে কারো জন্য। বারে বারে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। না, এখনো আসছে না। আসবেই বা কি করে? সে তো বলেছিল 11টায় আসার জন্য। এদিকে সে 15 মিনিট আগে এসে বসে আছে। আজ যেন 15 মিনিট সময়ও শেষ হচ্ছে না। 15 মিনিটকে 15 ঘন্টা লাগছে। কারো চেয়ার টানের শব্দে ধ্যান ছুটল সোহেবার। সামনে সেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। অর্পা বসতে বসতে বলল, প্লিজ আপনি বসুন, দাঁড়ানোর প্রয়োজন নেই, প্লিজ বসুন। সোহেব বসলো, দৃষ্টিটা এখনো অর্পার দিকে। কি নেবেন? যে কোনো কিছু। অতি দ্রুত সোহেব দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। কাউকে দেখতে পেয়ে ডেকে উঠল, ওয়েটার। ওয়েটার সামনে এসে দাঁড়াতেই দুইটা কফি আর দুইটা ক্রোসেন্টের অর্ডার ঠুকে দিল। অর্ডার পেয়ে ওয়েটার চলে গেল তা প্রস্তুত করার জন্য। আবার নীরবতা ধেয়ে আসলো টেবিলে। সোহেব কিছু বলল না। অর্পাও নিস্তব্ধ। সে দেখে যাচ্ছে সোহেবকে। সোহেব কি আগে থেকে শুকিয়ে গেছে? চোখগুলো কি দেখে গেছে কঠোরের মধ্যে? চোখের নিচে কালির দাগ স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে নির্ঘুমে রাত কেটেছে। সোহেবের এত কাতরতা কি শুধু তার জন্য? সত্যি কি সোহেব তাকে এত ভালোবাসে? ওয়েটারে কাপ রাখার শব্দে অর্পার ধ্যান ভাঙে। ওয়েটারের দিকে একবার তাকিয়ে আবার সোহেবের দিকে তাকায়। কি আশ্চর্য, সোহেব তার দিকেই তাকিয়ে আছে। এতক্ষণ ধরেও কি তাকিয়ে ছিল নাকি? বেশ লজ্জায় পড়ে গেল অর্পা। তড়িৎ চোখ নামিয়ে নিল সে। সোহেব অর্পার দিকে তাকিয়েই বলে উঠল, আমার ওই দিনের ব্যবহারের জন্য আমি ভীষণ সরি। আসলে আমার এমন ব্যবহার করা একদম উচিত হয়নি। আপনার সাথে আমার এই বিষয়ে আলাদা করে কথা বলা উচিত ছিল। কোন বিষয়ে? অর্পার নির্লিপ্ত গলা। সোহেব ভীষণ অবাক হলো। এরই মধ্যে ভুলে গেল নাকি অর্পা? সোহেব গলা পরিষ্কার করে ইতস্তত করে বলে উঠল, ওই যে আপনার ভালোবাসার মানুষ আছে, সেই কথা। অর্পা কোনো ভনিতা না করেই বলল, সে তো আছে। আপনি বলুন, আপনি সেদিন এই কথা শুনে এত রিয়েক্ট করেছিলেন কেন? অর্পার কথাটা সোহেবের কাটা গায়ে নুনের ছিটার মতো লাগলো। মুহূর্তে গলার স্বর পরিবর্তন হলো। ঠোঁট বাঁকিয়ে হস্কি কণ্ঠে বলে উঠল, যদি তোমার জীবনে অন্য কেউ থেকে থাকে তাকে ভুলে যাও, কারণ আমি তোমাকে ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি। প্রথমবার সিলেটে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি তোমার প্রেমে পড়েছি, কিন্তু হঠাৎই আমি তোমাকে হারিয়ে ফেলি। তবে আমি তোমায় হারিয়ে ফেলেছি ঠিক তারপর থেকেই আমি তোমায় খুঁজতে শুরু করি। জানো, পাগলা কুকুরের মতো খুঁজেছি তোমায়।
অবশেষে আমি তোমাকে পাই, আমাদের বাড়িতে পাই। কি ভাগ্য, তাই না? ভাগ্য খুঁজে নিল তোমায়। কিন্তু তুমি কি ভাবছো আমার কাছ থেকে পালাবে? এত সহজ? তোমার মাথা থেকে তোমার ওই ভালোবাসার মানুষের নাম সব মুছে ফেলো। এখন থেকে শুধু সোহাইবের নামটি মাথায় এবং মনে সেলাই করে রেখে দাও, কারণ তোমাকে ভালোবাসার অধিকার শুধুমাত্র আমার, এই সোহাইবের। এখন আর অন্য কিছু ভাবো না, ভেবে কোনো লাভ নেই। শুধু আমার ভালোবাসার কথা মনে রেখো, যা সিলেটে সেই প্রথম দেখার সময় শুরু হয়েছিল এবং চিরকাল থাকবে। অর্পা এতক্ষণ যাবৎ সোহেবের সকল কথা মনোযোগ দিয়ে শুনছিল। কথাগুলোর মাঝে যেমন সোহেবের তীব্র ভালোবাসা ছিল, তেমনি রাগও ছিল নিজের প্রতিদ্বন্দ্বীর উপরে। হাসলো অর্পা। সোহেব সে হাসি দেখে ভ্রু কুচকালো। সে তো কোনো হাসির কথা বলেনি, নিজ থেকে আত্মসমর্পণ করেছে অর্পার কাছে। তাহলে অর্পা এমন ঠোঁট টিপে হাসছে কেন? নিজেকে দমাতে না পেরে কৌতূহলী গলায় প্রশ্ন করলো। তুমি হাসছো কেন? অর্পা হাসতে হাসতে উত্তর দেয়, হাসির কথা বললে হাসবো না সোহাইব? নিজের ভালোবাসাকে ভুলে যাওয়া মানেই তো আপনাকে ভুলে যাওয়া সোহাইব। আর আপনি নিজেকে ভালোবাসতে বলছেন, আবার একই সাথে ভুলে যেতেও বলছেন। ব্যাপারটা বেশ ফানি, তাই না? অর্পার এমন কথা শুনে সোহেব ভীষণ অবাক হলো। তার মানে অর্পাও তাকে ভালোবাসে। সোহেবের গলার স্বরটা একটু তেতলো এলো। ভেতরে এক অজানা সত্যকে জানার প্রবল আগ্রহ, যেমন বিশাল ঢেউয়ের অপার আগ্রহ ধীরে আশ্রে পড়ার। তার সত্যিটা জানার উদ্দীপনা তেমনই দুর্জয়। ঢেউ যেমন শোরগোল করে তীরে আশ্রে পড়ে, তেমনি ভাবে তার মনে সত্যের পিপাসা একইভাবে জাগ্রত রয়েছে। তার মনের মধ্যেও এক বিশাল শোরগোলের শব্দ হচ্ছে। কেউ কি তা শুনতে পাচ্ছে? অর্পা কি তা শুনতে পাচ্ছে? হয়তো পাচ্ছে, হয়তো বা পাচ্ছে না। সোহাইবের ধ্যান ভাঙিয়ে অর্পা বলে উঠল, কি ভেবেছিলেন আপনি সোহাইব আমি অন্য কাউকে ভালোবাসি? সোহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে অর্পার পানে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। অর্পার কানে কথা আসতেই উপর নিচ মাথা নাড়ে সোহেব। অর্থাৎ সে ভেবেছিল অর্পা অন্য কাউকে ভালোবাসে। অর্পার দিকে তাকিয়ে নিখাত গলায় বলে উঠল, অর্পা, আপনি প্লিজ হেয়ালে করবেন না, যা বলার চলতে বলুন, আমার ধৈর্য কুলাচ্ছে না। সোহেবের চোখে মুখে উত্তেজনা, কোনো কিছু জানার জন্য প্রবল আগ্রহ কাজ করছে তার মধ্যে। হয়তো অর্পা তাকে ভালোবাসে। এই সত্যিটাকে গ্রহণ করার জন্য এত ছটফট, এত ব্যাকুলতা। অর্পা সোহেবের এমন ছটফট দেখে হাসলো, ফের বলে উঠল, জানার জন্য এত আগ্রহ দেখছি আপনার? তাহলে শুনুন, আমি সেদিন সিলেটে প্রথম যখন আপনাকে দেখি তখনই আপনার প্রেমে পড়েছিলাম, তবে ভালোবাসিনি। লিফটের ঘটনা মনে আছে? সোহেব উপর নিচ মাথা নাড়ে, অর্থাৎ তার মনে আছে। অর্পা হেসে আবার বলে ওঠে, আমি আপনাকে কফি হাতে নিতে বলেছিলাম, কিন্তু আপনি এক চুমুক খেয়েছিলেন। কি ভেবেছেন আমি জানতে পারবো না? সোহেব বেশ খানিকটা লজ্জা পেল। এই গোপন সত্যিটা অর্পা কি করে জানলো? এটা তো সে ছাড়া আর কেউ জানতো না। আমতা আমতা করে বলে উঠল, আপনি জানেন কি করে? আমি তো সেদিন লিফটে আপনার পিছনে ছিলাম। অর্পা বেশ বুঝতে পারলো সোহেব এখনো নিজের বোকামি টের পায়নি। টের পেলে কি আর এভাবে বলতো? আপনি ভীষণ বোকা সোহাইব। লিফটে পেছনে কি হচ্ছে তা সামনের গ্লাসে দেখা যায়। সেদিন আপনি চুমুক দেওয়া কফিটা রেখে দিতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। মানে আপনার মনে তখন আমার জন্য কিছু ছিল, তাই না? সোহেবের নির্লিপ্ত গলা। জানেন, আমি সেই কফিটা পুরোটা শেষ করি। সারা রাত কফির কাপটা হাতে নিয়ে কল্পনায় মগ্ন ছিলাম। আপনার কল্পনায় বুঝতে পারছিলাম আপনার জন্য আমার মনে কিছু একটা তৈরি হচ্ছে। আপনাকে দেখার জন্য আমি এক প্রকার কাতরাচ্ছিলাম, কিন্তু পারিনি আপনার সাথে দেখা করতে। সিলেটে আমাদের শেষ দেখা হয়েছিল চা বাগানে, কিন্তু আপনি আমার সাথে ভালো করে কথা বলার আগেই চলে গেলেন। কি হয়েছিল তখন? আপনি কেন চলে গিয়েছিলেন? আমার কাতর দুটো চোখ আপনাকে কত খুঁজেছে, আপনি কি তা জানেন? কত কথা বলতে চেয়েছি আমি সেদিন, জানেন? কিন্তু আপনি চলে গেলেন। আমি তখন সোজা হোটেলে এসে আপনার খোঁজ করায় তারা বলল আপনি নাকি চলে গিয়েছেন। আমার জন্য কোনো ক্লু রেখে যাননি আপনি। কিভাবে খুঁজতাম আমি তখন আপনাকে? একবার ভেবেছেন? ঢাকায় এসেও আপনাকে খুঁজেছি আমি, চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছিলাম আপনার। তখন বুঝেছিলাম আমি আপনাকে ঠিক কতখানি ভালোবাসি। অবশেষে দীপুনকে পড়াতে গিয়ে আপনার দেখা পাই। জানেন, তখন মনে হয়েছিল এটা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত আমার জীবনের বিশেষ একটা উপহার। কথাগুলো বলতে বলতে অর্পার চোখগুলো ঝাপসা হয়ে এলো। মুহূর্তে গাল বেয়ে গড়িয়ে পড়লো অসময়ের বৃষ্টি। সোহেব হাত বাড়িয়ে সে পানি হাতে নিল, নির্লিপ্ত গলায় বলে উঠল, আমার সামনে আর কাঁদবে না অর্পা, চোখের জলগুলো জমিয়ে রাখুন। আমি আর কোনো দুঃখ বিলাস করতে চাই না।
আপনি আমার জীবন থেকে যখন হারিয়ে গিয়েছিলেন তখন আমার সময়টাও এমনই কেটেছে। আপনি আবার আমার জীবনে ফিরে এসেছেন। আমার জীবনের সকল তালগোল ছন্দ আবার আমার জীবনে ফিরে এসেছে। এখন থেকেই আবার শুরু হবে আমাদের গল্প। আমি আর আপনাকে হারাতে চাই না অর্পা। কিছুক্ষণের মাঝে সোহেব অর্পার ডান হাতটা নিজের বাঁ হাতের মুঠোয় পুড়ে নিল। আবেগময় কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি অর্পা। এই বোকা শোকা ছেলেটা আপনাকে ভালোবাসে। আপনি কি তাকে ভালোবাসতে পারবেন? থাকতে পারবেন সারা জীবন তার সাথে? সোহেবের কথায় অর্পা মাথা নাড়ায়, কোমল কণ্ঠে বলে ওঠে, আমি ওই বোকা শোকা ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ভালোবেসে তার সাথেই সারা জীবন পার করতে চাই। জীবনের শুরু থেকে শেষ কেবল তার নামেই লিখতে চাই। সূচনা থেকে উপসংহারে শুধু আপনার সাথেই থাকতে চাই। হবে না আমার উপসংহার? কথা দিচ্ছি আমাদের উপসংহার অনেক সুন্দর হবে। তখনই কাঁচ ভাঙার শব্দ হলো। শব্দ অনুসরণ করে সোহেব আর অর্পা সেদিকে তাকালো। যা দেখলো তা দেখে চক্ষু চড়ক গাছ সোহেবের। কিছুটা দূরে নিপুণ দাঁড়িয়ে আছে, সাথে আদ্র আছে। আদ্র যদিও খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, যেন এই ব্যাপারে তার কিছু যায় আসে না। কিন্তু নিপুণ তার চোখ মুখ বড় করে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কিছু দেখে ফেলেছে। সোহেব ভীতু নয়নে একবার বনের দিকে চাইলো আর একবার আদ্রের দিকে। চোখ দিয়ে ইশারা করে আদ্রকে বোঝাতে চাইলো ও এখানে কি করছে, কিন্তু আদ্র সে ইশারা কোনো পাত্তাই দিল না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিপুণের দিকে চাইলো। নিপুণের দিকে তাকাতেই আদ্র বেশ বিরক্ত হলো। মুখ দিয়ে চসূচক শব্দ বের করে বলে উঠল, তোর এত বড় হাঁটা এবার বন্ধ কর। তোর এই হাঁ দিয়ে আস্ত একটা গরু তোর পেটের মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারবে, গবেট। আদ্রের কথা শুনে নিপুণ অতি দ্রুত দুটি ঠোঁট মিলিয়ে নেয়। আদ্রের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে ওঠে, আপনি কি সবকিছু জানতেন আদ্র ভাই? আদ্রের ভাবলেশীন গলা যেন এটা বিশাল কোনো ব্যাপারই নয়। নিপুণের হাতে ধরে সামনে সোহাইবের টেবিলের দিকে নিয়ে যেতে লাগলো সে। কিন্তু এত কিছু নিপুণের ঠিক হজম হচ্ছে না। সোহেব ভাই অর্পা আপুকে ভালোবাসে। কবে, কখন হলো এসব? গোপনে গোপনে এত কিছু হলো, সে তো কিছুই টের পেল না। মনে মনে বলে উঠল, হায় আল্লাহ, শুধু আমি না, সবাই তলে তলে টেম্পো চালিয়েছে। আদ্র আর নিপুণ এসে বসেছে সোহেবদের বরাদ্দকৃত টেবিলে। নিপুণ অবাক চোখে একবার সোহেবকে দেখছে আর একবার অর্পাকে দেখছে। অনিমেষ আদ্রের কাছাকাছি ঘেসে বসলো সে। কোনোই দিয়ে আদ্রের হাতে অনবরত খোঁচা দিতে লাগলো। আদ্র বিরক্ত হলো তার এই কাজে। গম্ভীর স্বরেই বলে উঠল, কি হলো, এভাবে খোঁচাচ্ছিস কেন? যা বলার সরাসরি বল, নাকি অতি আশ্চর্য বোবা হয়ে গেছিস তুই? নিপুণ বেশ অস্বস্তিতে পড়ল, লজ্জাও পেল খানিকটা। সে ভাবেনি আদ্র এমন জোড়া কথাটা বলবে। চটজলদি আদ্রের থেকে দূরত্ব বজায় রেখে নিল সে। অর্পা এতক্ষণ ধরে খেয়াল করছে সব। সে বেশ বুঝতে পেরেছে নিপুণের ভাবনাগুলো। তাই সোহেবকে বলল, আপনারা খাবার অর্ডার দিন, আমি আর নিপুণ একটু ওদিক থেকে ঘুরে আসি। তৎক্ষণাৎ সোহেব প্রশ্ন করল, ওইদিকে কোথায় যাবে তোমরা? অর্পা চোখ দিয়ে নিপুণের দিকে ইশারা করলো, তারপর বলে উঠল, রেস্টুরেন্টের ওই জায়গাটা খোলামেলা আছে, আমার একটু সেখান থেকে আড্ডা মেরে আসি। আপনারা ততক্ষণ খাবার অর্ডার দিন। আদ্র একবার নিপুণের দিকে তাকালো। মুখ কালো করে বসে আছে সে। আদ্র বেশ বুঝতে পারছে ওই সময়ের ধমকটা ঠিক হজম করতে পারেনি। দীর্ঘশ্বাস ফেললো সে। মনে মনে বলে উঠল, এত রাগ এই মেয়ের আসে কোথা থেকে? থাকুক মুখ কালো করে, আমিও আজ আগ বাড়িয়ে কথা বলতে যাব না। দেখি কেমন করে রাগ ভাঙে। অর্পা নিপুণকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টের অন্য প্রান্তে। কথায় ব্যস্ত হলো দুজন। অর্পার হাস্যোজ্জ্বল কণ্ঠ নিপুণকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি জানো নিপুণ, সোহাইব আর আমার প্রথম দেখা কোথায়? আমাদের বাড়িতে। আমাকে পড়াতে গিয়েই তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল। প্রশ্নোত্তর চাহনি নিপুণের। অর্পা নিপুণের কথায় হেসে উত্তর দিল, মোটেও না, তোমার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা সিলেটে, দ্বিতীয় দেখা তোমাদের বাড়িতে। অর্পার কথায় নিপুণ বেশ অবাক হলো। মনে পড়ে গেল কবে সোহেব সিলেটে গিয়েছিল। এত আগে থেকে দুজন দুজনকে চেনে। অর্পা বেশ কিছুক্ষণ ধরে নিপুণের চেহারার দিকে তাকিয়ে আছে। মূলত নিপুণের অবাক হওয়া চেহারাটা দেখছে। মুস্কি হাসে অর্পা। মেয়েটাকে অবাক হলে বেশ ভালো লাগে। নিপুণের মুখের সামনে তড়ি বাজিয়ে বলে উঠল, কি ভাবছো তুমি? কিছু না। অর্পা আবার বলে উঠল, জানো আমি তোমার ভাইয়ের প্রেমে পড়েছি কিভাবে? নিপুণ ভীষণ লজ্জায় পড়ে। এখন ভাইয়ের প্রেম কাহিনী শুনতে হবে তাকে? তবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। নিপুণ ডানে বামে মাথা নাড়ে, অর্থাৎ সে জানে না। অর্পা এবার বলতে শুরু করে, আমি তোমার ভাইকে লিফটে প্রথম দেখে কফি মগটা রাখতে দিয়েছিলাম, কিন্তু তোমার ভাই চুরি করে এক চুমুক খেয়ে ফেলেছিল। ভেবেছিল আমি দেখিনি।
কিন্তু আমি তা দেখে ফেলেছিলাম। তখনই আমি তোমার ভাইয়ের প্রেমে পড়েছিলাম। তারপর আবার আমাদের দেখা হয় সিলেটের চা বাগানে। তোমার ভাই সেদিন আমাকে একা ফেলে চলে এসেছিল সেদিন, আর তোমার ভাইয়ের দেখাই পাইনি আমি। তখন আমি বুঝেছিলাম আমি সোহাইবকে ভালোবাসি। এতটুকু বলে অর্পা থামে। নিপুণ খুব মনোযোগ দিয়ে অর্পার কথাগুলোকে শ্রবণ করছিল। কিছুক্ষণ পরে অবাক হয়ে বলে উঠল, তাহলে আবার ভাইয়াকে পেলে কি করে? অর্পা নিপুণের হাত ধরে মুচকি হেসে বলল, আদ্র ভাইয়ের জন্য পেয়েছি। নিপুণ অবাক হয়ে বলল, আদ্র ভাই? অর্পা আবার বলতে শুরু করলো, আমি যখন সোহাইবকে খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার দেখা হয় আমার বন্ধুর এক বড় বোনের সাথে। তিনি আমাকে বলেছিলেন আদ্র ভাইয়ের কথা। তিনি নাকি আমাকে সাহায্য করতে পারবে, তাই আমি আদ্র ভাইয়ের অফিসে যাই। যদিও ওনাকে বলতে একটু সংকোচ বোধই হচ্ছিল, ওনাকে বলার পর উনি সরাসরি সোহাইবের ছবি দেখিয়েছিল আমাকে। তখনই আমি জানতে পারি সোহাইব আর উনি ভাই। কথাটা বলে অর্পা থামলো। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করলো সেখানে। নিপুণ অবাক হয়ে গেল অর্পার কথায়। আদ্র এত আগে থেকে সব জানতো, ওকে কিছুই বলেনি। সব না বলুক, অন্তত কিছু তো বলতো। মনে মনে বলে উঠল, আজ থেকে নিপুণও কিছু বলবে না আদ্র ভাইকে, কথাও বলবে না তার সাথে। তবে আদ্র ভাই একটা ভালো কাজ করেছে। অর্পাকে তার ভীষণ পছন্দ। ভাইয়ের বউ হলে তার মনের মতো একটা ভাবি হয়ে যাবে। খোঁজাখুঁজি বাদে ফ্রিতে একটা ভাবি পেয়ে গেলে মন্দ হয় না। মুখে কিঞ্চিৎ হাসি ফুটে উঠল তার। তবে সে হাসি লুকিয়ে রাশভারী কণ্ঠে অর্পাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি আর তোমাকে আপু ডাকতে পারবো না। অর্পা অবাক হয়ে যায় নিপুণের কথায়। কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি নিপুণ? অর্পার এমন ভীতু চেহারা দেখে নিপুণ এবার হেসে দেয়। খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, তোমাকে এবার আমি ভাবি ডাকবো। এবার থেকে ভাবিকে আপু ডাক আমার ঠিক পোষাবে না, কি বলো? অর্পাও হেসে দেয় নিপুণের কথায়। বেশ কিছুক্ষণ তারা এভাবে গল্প করে। অবশেষে ফিরে যায় সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আদ্র সোহেব বসে আছে। নিপুণ এসেই সোহেবের পাশে বসে পড়ে। সোহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওইদিকে সরে যাও, এইদিকে ভাবি বসবে। নিপুণের কথায় সোহেবের চুয়াল ঝুলে যাওয়ার উপক্রম। এ মেয়ে বলে কি এখন ভাবি? মনে মনে ভীষণ খুশি হলো সে। তৎক্ষণাৎ আদ্রের পাশের চেয়ারটাতে সরে বসে পড়ে। আদ্রের পাশে সোহেব, তার পাশে নিপুণ, আর নিপুণের পাশে বসেছে অর্পা। নিপুণ চুপচাপ নিজের খাবার খাচ্ছে। আদ্র বারে বারে নিপুণের দিকে তাকাচ্ছে, তবে নিপুণ একটি বারও চোখ তুলে তাকায়নি আদ্রের দিকে। আদ্র মনে মনে বেশ বিরক্ত হলো এই ব্যাপারটা নিয়ে। বিড়বিড় করে বলে উঠল, ভাই বোন দুটোই আস্ত গর্ত। রেস্টুরেন্টের বিল চুকিয়ে সবাই বেরিয়ে এলো। গাড়িতে ওঠা নিয়ে বাঁধলো আরেক বিপত্তি। নিপুণ জেদ ধরেছে সে অর্পার সাথে পেছনের সিটেই বসবে। অগত্যা তার জেদের কাছে হার মানতে হলো সবাইকে। আদ্র ড্রাইভ করছে, সাথে ফ্রন্ট সিটে বসে আছে সোহাইব। পেছনে নিপুণ বকবক করেই যাচ্ছে অর্পার সাথে। এই কথা, তাদের মা চাচিদের কথা সব বলছে অর্পা। অর্পাও মনোযোগ দিয়ে সব শুনছে। এই মুহূর্তে নিপুণের সেজে সুখী মানুষ কেউ নেই পৃথিবীতে, কিন্তু নিপুণের সুখ বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী হলো না। কিছু দূর যেতে অর্পা নেমে গেল, আর সাথে সাথে নেমে গেল সোহেবও। পেছনে নিপুণ একা রয়ে গেল, ঘাপটি মেরে বসে রইল পেছনের সিটে। তখনই আদ্রের গম্ভীর কণ্ঠ শোনা গেল, ফ্রন্ট সিটে এসে বস। নিপুণের পিলে চমকে উঠে এই কণ্ঠস্বর শুনে। তখনই আবার কানে আসে সেই গুরুগম্ভীর আওয়াজ, ফ্রন্ট সিটে এসে বসবি নাকি চাপকে নিয়ে আসবো এখানে? নিপুণ মুখ ফুলিয়ে পেছনের সিট থেকে নেমে ফ্রন্ট সিটে এসে বসে। আদ্রকে সিট বেল্টের কথা বলতে হয়নি, নিজেই লাগিয়ে নিয়েছে। আদ্র একবার নিপুণের দিকে তাকালো, পরখ করে নিল। কিছুক্ষণের মধ্যে আদ্রের গম্ভীর আওয়াজ ভেসে এলো, ওই সময় ফ্রন্ট সিটে বসলি না কেন? কি হলো বল, কেন ফ্রন্ট সিটে আসতে বলার পরও আসলি না? কথা গানে যাচ্ছে না, কথা বলছিস না কেন? নিপুণের চুপ থাকাটা আদ্রর মাথায় তরতর করে রক্ত তুলে দিল। স্টিয়ারিং থেকে দ্রুত হাতটা চলে গেল নিপুণের গালে, সজোরে চেপে ধরল নিপুণের গাল। নেকড়ের মতো চোখ জোড়া রাখলো নিপুণ পীড়াদায়ক সেই আদলে। নিপুণের মুখে স্পষ্ট ব্যথার ছাপ দেখতে পেল আদ্র, তাও ছাড়লো না তাকে। পাক ব্যথা। আদ্র তার মুখটা একটু সামনে নিয়ে হেসে শিয়ে বলে উঠল, তুই আমাকে তেজ দেখাচ্ছিস নিপুণ? শিকদার ইফনা নাদ্রকে তুই তেজ দেখাচ্ছিস? শুধরে যা, এমন ভুল আর দ্বিতীয়বার করিস না। যে জিনিস আমি পছন্দ করি না সে জিনিস আমার সামনে মোটেও করবি না, ফল খারাপ হবে। আর তেজ দেখে আমার সাথে কথা না বলা, আমার সাথে দূরত্ব বজায় রাখা তো আমি মোটেও সহ্য করব না।
নিপুণের চোখের জল বাদ মারল না, অঝরে বেরিয়ে এলো তা কোটর ছেড়ে। গড়গড় করে জল বেরোতেই লাগলো। কোনো বাঁধের গেট খুলে দিলে জল যেভাবে উগলে আসে, অন্যটা ঠিক তেমনি ছাড় পেয়ে চোখের জলগুলো উগলে উগলে আসছে। হাতের মধ্যে গরম কিছুর আভাস পেতেই আদ্র নিপুণের চোখের দিকে তাকায়। হ্যাঁ, মেয়েটা কাঁদছে, নিঃশব্দে কাঁদছে। কোনো আওয়াজ বের হচ্ছে না। কোনো বেশি ব্যথা নিয়ে ফেলেছে কি? অতি দ্রুতই হাতটা গাল থেকে নামিয়ে স্টিয়ারিং এ রাখলো। কিছুক্ষণের ব্যবধানে কি করে ফেলেছিল তা ভাবতেই আরো রাগ লাগছে তার। সে কি ভাবে পারলো এই নরম তুলতুলে গালে পাথরের ন্যায় হাত দিয়ে চাপ দিতে? এই গালগুলো তো শুধু আদরের জায়গা, সে জায়গায় ব্যথা দিয়ে সে বড় অন্যায় করে ফেলেছে। এখন এর প্রায়শ্চিত্ত কিভাবে করবে সে? নিজের চুলগুলো মুষ্টি করে ধরলো সে। নিপুণ এখনো চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। এই চোখের জল আদ্রের কাছে বিষাক্ত মন কাটার মতো লাগছে, যা কিছুক্ষণ পরপর বিঁধে যাচ্ছিল আদ্রের এই সুঠাম বক্ষে, যার বিষ ছড়িয়ে পড়ছিল শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। পাগল পাগল লাগলো তা। চুল থেকে হাতটা ছাড়িয়ে দ্রুত নিপুণের গালে স্পর্শ করলো। এত আলতোভাবে স্পর্শ করলো যেন কোনো নবজাতকের শরীর। ব্যাকুল কণ্ঠ তার। I am so. আদ্রের কথাটা সম্পূর্ণ করার আগে নিপুণ হ্যাচকানো গলায় বলে উঠল, আমি বাড়ি যাব, প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন। আদ্রের মুখ বন্ধ হয়ে গেল। সে আর কথা বাড়ালো না। গাড়িতে নিস্তব্ধতা বিরাজ করলো। গাড়ি ছুটলো তার নিজের গতিতে। 10 থেকে 12 মিনিটের মাথায় গাড়িটি শিকদার বাড়ির গেট দিয়ে ঢুকলো। গাড়িটা থামতে দেরি করলো, কিন্তু নামতে দেরি করলো না। এক ছুটে চলে গেল সদর দিয়ে। গাড়ি থেকে কলেজের ব্যাগ পর্যন্ত নেয়নি সে। আদ্র তপ্ত শ্বাস ফেললো। পেছনের সিট থেকে নিপুণের ব্যাগ হাতে নিয়ে হাঁটা দিল সদরের দিকে। সে জানে এখন নিপুণ কি করবে। দরজা জানলা বন্ধ করে নিশ্চয়ই ফেসফেস করে কাঁদবে। নিজে নিজে কিছুক্ষণ দুঃখ বিলাস করবে। আদ্রের নামে হাজার অভিযোগ পুষে রাখবে। আচ্ছা, আজকে কি আদ্র তার ভালোবাসাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছিল? খুব কি বেশি কষ্ট পেয়েছে সে? আজকে কি অনেক কাঁদবে নিপুণ? খুব কি অভিযোগ করবে আদ্রের নামে? তোর প্রতিটা অভিযোগ আমি মাথা পেতে নিব আমার হৃদয় হরণী। শুধু একবার আমার অস্তিত্বে চলে আয় তুই। তোর প্রতিটা দুঃখ আমি পুষিয়ে দিব ভালোবাসা দিয়ে। শুধু একবারের জন্য আমার হয়ে যা প্লিজ। তারপর তোকে ভালোবাসা দিয়ে দিয়ে অতিষ্ঠ করে তুলব। প্রমিস, পাক্কা প্রমিস। আদ্র নিপুণের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে গেল। তবে যাওয়ার আগে নিপুণের দরজাটা চেক করে গেল। না, বন্ধ করে রেখেছে। বেলা হয়েছে বেশ। চারদিক বেশ হলদেটে কিরণ ছড়িয়েছে। খা খা রোদ। দুপুরে আদ্র আর সোহেবকে নিচে নামতে দেখে সবাই বেশ অবাক হলো। সচরাচর তাদের দুপুরবেলা দেখা যায় না। অনিমা শিকদার টেবিলে খাবার গোছাচ্ছে। সবাই নামছে আস্তে আস্তে। জুবাইর শিকদার বাড়িতে নেই। জুনায়েদ শিকদার ঘরে খাবেন। তিনি আজ আর নিচে নামবেন না। অনিমা শিকদার আদ্র আর সোহেবকে উদ্দেশ্য করে বলল, আজ পূর্ব কোনো দিক থেকে 2 শেহজাদা আজ বাড়িতে। সোহেব আদ্রের দিকে তাকালো। সে কিছু বলবে তার আগে আদ্র বলে উঠল, অফিসে আজকে ছোট চাচু আছে, আমাদের তেমন কাজ নেই, তাই ভাবলাম চলে আসি। সব সময়ের মতো তাদের গুরুগম্ভীর আওয়াজ, তাই কেউ আর কথা বাড়ালো না। মাঝখান থেকে সোহেব বলে উঠল, আজকে ওই শয়তানটা কোথায়? আওয়াজ পাচ্ছে না কেন? এত শান্তি দেওয়ার মতো মেয়ে তো ও না। আখি শিকদার শশা কেটে টেবিলে রাখলো। নিপুণের কলেজে গেছে, তুই মনে হয় জানিস না। আখি শিকদারের কথায় সোহেব দ্রুত মাথা নাড়ল। না না, নিপুণ তো আমাদের সাথে এসেছে। ওর কলেজে কিছু হবে না বলায় আমরা তো ওকে নিয়ে এসেছি। কলেজ থেকে রেস্টুরেন্ট, তারপর বাড়ি। সোহেবের কথায় আখি শিকদার অবাক হয়ে বলে, ও মা, আমরা এতজন বাড়িতে কেউ তোকে দেখিনি, টেরও পেলাম না কখন এসেছে। তিনি জেসমিন শিকদারকে তাড়া দিয়ে বলেন, একটু ডেকে তো দিস, খাবার খেয়ে যাস। জেসমিন যেই পা বাড়াবে অমনি আদ্র পেছন থেকে বলে উঠল, ওকে ডাকার প্রয়োজন নেই ছোট চাচি, গাড়িতে ঝিমোচ্ছিল, এখন বোধহয় ঘুমোচ্ছে। আর তাছাড়া রেস্টুরেন্ট থেকে তো খাবার খেয়েই এসেছে, একটু পর খাবার খেলে কিছু হবে না, ঘুমাতে দাও ওকে। আদ্রের এহেন কথাই নিপুণকে আর কেউই ডাকলো না। সত্যি তো বলেছে আদ্র, রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, একটু পর খাবার খেলে এমন কিছু হবে না। যে যার মতো খেতে লাগলো, শুধু খেলো না আদ্র। জেসমিন শিকদার আদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি খাচ্ছ না কেন আদ্র? খিদে নেই। কথাটা বলে আর এক মুহূর্ত নিচে দাঁড়ালো না আদ্র। গাট গট পায়ে হেঁটে চলে গেল নিজের রুমে। সন্ধ্যা হয়েছে, তবে আজ শিকদার বাড়ির রং বিচিত্র। নিপুণ একবারের জন্য রুম থেকে বের হয়নি। বের হবেই বা কি করে? গাড়িতে আদ্রের যে রূপ দেখেছে সে কথা ভাবলে এখনো নিপুণের শির দ্বারায় ঠান্ডা হওয়া
বয়ে যায়। কি ভয়ঙ্কর রূপ ছিল, ভাবলেই গায়ে কাটা দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিপুণ। খুঁটিয়ে খুঁটিয়ে নিজের মুখখানা পরিদর্শন করতে লাগলো। বাম গালে 3টি এবং ডান গালে 1টি আঙুলের ছাপ স্পষ্ট। নিপুণ নিজের গালে হাত বোলালো, বিড়বিড় করে বলে উঠল, নিষ্ঠুর আপনি আদ্র ভাই, কঠোর মানব আপনি। আমাকে আজ এত কষ্ট দিলেন, অথচ একবারও আমার খোঁজ নিতে এলেন না। এই আপনার ভালোবাসা? ভালোবাসার মানুষের রাগ ভাঙাতেও আপনি জানেন না আদ্র ভাই। এ আপনার কেমন ভালোবাসা? নিচ থেকে অনিমা শিকদার চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু নিপুণের কোনো সারা শব্দ নেই। তাই তিনি সোজা নিপুণের ঘরে চলে আসেন। এসেই দেখতে পাই নিপুণ আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে সে। অনিমা, কি হলো এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছিস? অনিমা শিকদারের কথায় নিপুণ চটজলদি পেছন ফেরে আমতা আমতা করে বলে ওঠে, কিছু না বড় মা, এমনি দেখছিলাম। বলার জন্য আর কোনো কথা খুঁজে পেল না সে। কথা ঘোরাতে এবার বলে উঠল, অনেকদিন মাথায় তেল দেই না বড় মা, আজ আমার মাথায় একটু তেল দিয়ে দিও তো, মাথাটা ব্যথা করছে খুব। অনিমা শিকদার ভুরু কুচকে তাকালো নিপুণের দিকে। কি ব্যাপার, তেল দেওয়া নিয়ে নাকুচু করা মেয়ে আজ তেল দিতে চাইছে? অনিমা শিকদার নিপুণের দিকে এগিয়ে গেল, মুখের নকশা ভালো করে পর্যবেক্ষণ করলো। না, তিনি ঠিকই ভেবেছেন, তার ছেলে আবার মেয়েটাকে মেরেছে। গালে আঙুলের দাগগুলো বোঝা যাচ্ছে। তিনি নিপুণের গালে হাত দিয়ে প্রশ্ন ছুড়ে দিল তার দিকে, আদ্রের সাথে ঝামেলা হয়েছে তোর? আবার মেরেছে তোকে? নিপুণ তাজ্জব বনে যায় অনিমা শিকদারের এমন প্রশ্নে। আমতা আমতা করে উত্তর খুঁজতে লাগে চারপাশে, কিন্তু এত হাতড়েও কোনো উত্তর খুঁজে পায় না। অগত্যা তার জবান বন্ধ থাকে, কিচ্ছুটি বলতে পারে না সে। নিপুণের এমন চুপ থাকায় অনিমা শিকদার যা বোঝার তা বুঝে যায়। নিপুণকে টেনে নিয়ে খাটের একপাশে বসান। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে চুলগুলো আশ্রয় দিতে দিতে বলে উঠল, রাতে তেল দিতে হবে না, সব তেল বালিশে লেগে যাবে। নিপুণ অনিমা শিকদারের কথাই শুধু মাথা নাড়ালো। অনিমা শিকদার বেনুনি পাকাতে পাকাতে বলল, কি কারণে আদ্রের সাথে তোর ঝামেলা লাগে বলতো? ওই ছেলে তো এমনিতেই রকচটা, একটুর থেকেই একটু হলেই খেপে যায়। তুই কোন দুঃখে ওর সাথে লাগতে যাস বলতো? নিপুণের এবার কান্না চলে আসে, চোখগুলো ভরে আসে। সত্যি তো, সে যদি ওই সময় ঘাটতারামিটা না করত তাহলে তো আদ্র ভাই তাকে মারতো না। নিজের উপরই এবার বেশি রাগ লাগলো নিপুণের। সে কোনো ওই সময় নর্মাল থাকলো না। কেন তখন ঘাটতারামি করেছে আদ্রের সাথে? তার এসব ভাবনার মাঝে ছেদ পড়ে অনিমা শিকদারের কথায়। এত বড় দামড়া ছেলে হয়ে একটা কলেজ পড়ুয়া মেয়ের গায়ে ও এখনো হাত তোলে কি করে? আজকে ওর হাত আমি ভাঙবো। কথাগুলো বলে তিনি বেনুনিতে রাবার পেঁচালেন। নিপুণের সাইডে দিয়ে বসে বললেন, তুই ফ্রেশ হয়ে আমার কাছে এসে বস তো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কি কথা বড় মা? এখন না, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলবো। নিপুণের জোড়াজুড়িতে কাজ হলো না। অনিমা শিকদার কিছুতেই বললেন না, তাই বাধ্য হয়ে ফ্রেশ হতে চলে গেল সে। অনিমা শিকদার বসে রইল তার খাটে। 5 মিনিটের মাথায় নিপুণ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হ্যাঙ্গার থেকে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে অনিমা শিকদারের কাছে গিয়ে বসলো। এবার বলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে? অনিমা শিকদার হাসলো। এই মেয়ের একটুও ধৈর্য নেই। কথা শোনার চক্করে আদ্রের সাথে হওয়া ঝামেলা ও মনু ভুলে গেল। তিনি ফিসফিস করে বলল, বলবো, কাউকে বলতে পারবি না কিন্তু। আচ্ছা বলবো না, তুমি বলো তো আগে। আমরা আগামী শুক্রবার একটা মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে দেখতে যাচ্ছি কথাটা শোনা মাত্রই নিপুণ এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। আদ্রের সাথে হওয়া ঝামেলার কথা বেমালুম ভুলে গেল কিছুক্ষণের মধ্যেই। একগাদা ভয় তাকে গ্রাস করে আঁকড়ে ধরেছে। বুকের ভেতর কেমন জানি করে উঠল তখন, কিন্তু হারানোর ভয় তাকে ঘিরে ধরলো ক্ষণিকেই। বুকের ওপরটা ভারী হতে শুরু করলো, গলাটাও শুকিয়ে এলো, বারে বারে ঢোক গিলল এই প্রয়াসে যাতে গলাটা একটু ভেজে, কিন্তু ভেজানো গেল না এই কাটকাট গলাটা। কণ্ঠটা একটু ভারী হয়ে এলো কি? স্বরটা কি একটু কাপা কাপা ছিল? হ্যাঁ, বোধহয় কাপা কাপা কণ্ঠে নিপুণ বলে উঠল, কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি বড় মা? আদ্র ভাইয়ের জন্য। আদ্র ভাইয়ের জন্য কথাটা বলতে নিপুণের গলা ধরে এলো। ধুর, আদ্রের জন্য হবে কেন? ওকে না জানিয়ে মেয়ে দেখতে গেলে পরে বাড়িতে কি তুলকালাম হবে সেটা কি আর আমরা জানি না? সোহাইবের জন্য দেখতে যাচ্ছি মেয়ে। অনিমা শিকদার কিছুক্ষণ থেমে আবার বলে উঠল, জানিস মেয়েটা ভীষণ মিষ্টি, আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েটাকে।
তোর মা এটা একটা ভালো কাজ করেছে, বুঝলি? সোহাইবের ও বেশ পছন্দ হবে, দেখবি। সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে আমরা খুব ভালো করে চিনি। নিপুণের সন্দেহ ভুল হওয়ায় সে লম্বা একটা শ্বাস ফেলল। আল্লাহর কাছে শুকরিয়া জানালো মন থেকে। তার বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল মুহূর্তেই। না হয় এখনই পাথরের নিচে চাপা পড়ে তার দম বের হয়ে যেত। সে তো ভেবেছিল আড্ডু ভাইয়ের বিয়ের কথা বলছে, কিন্তু এরা তো সোহেবের বিয়ের কথা বলছে। সোহেবের কথা আসতে নিপুণের টনক নড়ে। সোহেব ভাই তো অর্পা আপুকে ভালোবাসে, এখন কি হবে? আরেক চিন্তা নিপুণের মাথায় ঘুরপাক খেতে লাগলো। তখনই মনে পড়লো অনিমা শিকদারের শেষের কথাটি, যে মেয়েটাকে আমরা খুব ভালো করে চিনি। মনে মনে বলে উঠলো, তার মানে আমিও চিনি মেয়েটাকে। সময় ব্যয় না করে দ্রুত অনিমা শিকদারকে প্রশ্ন করা ফেললো, মেয়েটা কে বড় মা? আমিও কি চিনি? হ্যাঁ, অর্পা। বেশ, এতটুকু কথাই ছিল নিপুণের মন শান্ত করার জন্য। অনিমা শিকদারের কথায় সে অবাক হয়েছে বইকি। তার ভাই অর্পাকে পছন্দ করে, আবার অর্পাও তার ভাইকে পছন্দ করে। পরিবার থেকেও অর্পাকে পছন্দ করেছে ভাইয়ের জন্য। সবটাই কি কাকতালীয়? কোনো ঘোটালা আছে কি? রাতে সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে, যে যার বরাদ্দকৃত চেয়ারে বসা। নিপুণ আছে আড্ডের মুখোমুখি। চোরা নজরে আড্ডের দিকে তাকাতে গিয়ে কয়েকবার ধরা খেয়ে ফেলেছে আড্ডের কাছে। মুহূর্তে আসামির মতো চোখ নামিয়ে ফেলেছে নিপুণ। যতবার আড্ডার দিকে তাকিয়েছিল ততবার আড্ড কেমন জানি ভুরু কুচকে তাকিয়েছিল তার দিকে। তাকানোটা নিতান্তই উদ্ভট লাগলো নিপুণের কাছে। বিড়বিড় করে বলে উঠল, এমন করে কে তাকায় ভাই? মানুষ যে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে পারে এই প্রথম দেখলাম। এত সব ভাবনা চিন্তার মাঝে নিপুণের মনের কোনো এক কোণা থেকে কে একজন চিৎকার করে বলে উঠল, তুই ভারী নির্লজ্জ নিপুণ। আদ্র ভাই সামনে থাকলে তুই সব কথা ভুলে যাস। আজকে সকালে গাড়িতে কি হয়েছিল অমনি তা ভুলে গেলি? কতবার তুই রুদ্র ভাইয়ের দিকে তাকিয়েছিস? কোনো খবর আছে তোর? সেলফ রেসপেক্ট বলে কিছু আছে কি তোর, নাকি সেটাও নেই? সত্যি তো কতবার তাকিয়েছি আমি। সকালে তো আমায় খুব বকেছে, কই একবার তো যে কথা বলতে আসেনি। আর আমি কি না নির্লজ্জের মতো এতবার করে তার দিকে তাকাচ্ছি? আসলেই কি কোনো সেলফ রেসপেক্ট নেই আমার? নিজের মনকে যত সম্ভব সংযত করলেও নিপুণ না, আর একেবারের জন্য তাকাবে না সে, কোনো ক্রমেই না। দরকার পড়লে চোখগুলোকে বেঁধে রাখবে এখন প্লেটের সাথে। নিপুণ, কিছুদিন পর তো তোমার টেস্ট পরীক্ষা। জুনাদ শিকদারের কথায় নিপুণ ভাবনার সমাপ্তি ঘটে। শরীর কাঁপন দিয়ে ওঠে তার, ভাবনা ভঙ্গ হয়। তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, জি আপু। বললাম আর কিছুদিন পর তো তোমার টেস্ট পরীক্ষা, প্রস্তুতি কেমন? জি আব্বু, ভালো। নিপুণ আর কোনো কথা বলল না, চুপ করে খাওয়াই মনোযোগ দিল। তার পাশ থেকে সোহেব নিপুণকে খোঁচা মেরে বলে উঠল, কি ঘোড়ার ডিম পরীক্ষা দিবি তুই? সারাদিন তো টাইটাই করে ঘুরিস। আরেকটু হেসে সোহেব বলে, তোকে দেখে একটা ছড়ার লাইন মনে পড়লো, খাই দেয় গাই টাইরে নাইরে না, তুই A+ পাবি তোরে নিপুণ। নিপুণ বিরক্তিতে সোহেবের দিকে তাকালো। সোহেবের চোখে মুখে খুশির ঝলক, তবে সে ঝলক বেশিক্ষণ স্থায়ী হলো না। জুবাই শিকদার সোহেবকে উদ্দেশ্য করে বলল, তুমি ওকে অযথাই এমন করে বলছো সোহেব। ও যথেষ্ট পড়ালেখা করে, না হলে এর আগের পরীক্ষা এত ভালো করলো কি করে? আর তাছাড়া একটা A+ দিয়ে কি হবে? আসল কথা হচ্ছে ভালো মানুষ হওয়া, সেটা হলেই হবে। A+ তো একটা সার্টিফিকেট মাত্র। এই দেখো, আমি HSC-তে ফার্স্ট ডিভিশন পাইনি, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। সৎ থাকাটা হচ্ছে মুখ্য। নিপুণের দিকে তাকিয়ে তিনি আবার বললেন, তুই ভালো করে পরীক্ষা দিবি, নিজের যোগ্যতায় পরীক্ষা দিবি। তোর যা রেজাল্ট হবে তাতেই আমরা সন্তুষ্ট হব। তুই এক্সট্রা কোনো টেনশন নিস না। দুই ভাইয়ের কথা শুনে জুনাদ শিকদার কি বলবে তা ভুলে গেল। এর মধ্যে আড্ডের গম্ভীর আওয়াজে পড়ল, তোমরা ওকে এত তোল্লাই দিও না, এরপর দেখবে খাতায় 5 নম্বর তুলে বেরিয়ে আসবে, পারলেও লিখবে না। আড্ডের কথা একই শিকদার সায় জানালো। তিনিও আড্ডের তালে তাল ফেললো। নিপুণ ভীষণ বিরক্ত হয় তার মায়ের উপরে। এটা কি তার মা নাকি আড্ডের মা সে কিছুতেই বুঝতেই পারে না। মাঝে মাঝে তো মনে হয় সোহেবের কথাই সঠিক, যে তাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে। আর 1 মিনিটের সময় ব্যয় করলো না নিপুণ। খাবারগুলো গপাগপ পেটে চালান করে দিল। হাজার সাদাসাদির পরও আর খাবার নিল না পাতে। বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই আড্ডের চোখে চোখ পড়ল। আর তার মুহূর্তেই মুখ বেঁকিয়ে ভেঙচি ঘটল সে।
পা বাড়ালো উপরের দিকে, আবার পেছনের দিকে ফিরলে সে হয়তো দেখতে পেত আদ্রের মুচকি হাসিটা। কি নিদারুণ সেই হাসি! কেউ দেখতে পেল না সেই হাসি। অদৃশ্য হয়ে গেল সকলের কাছে। সবার খাওয়া শেষ হয়েছে, কেউ উপরে চলে গেছে, কেউ বা এখনো বসে আছে সোফায়। জুনায়েদ শিকদার উসখুস করছে কিছু কথা বলার জন্য। জুবায়ের শিকদার বেশ বুঝতে পারছে তার ভাই কিছু বলতে চায় তাকে। কিছু কি বলতে চাও তুমি জুনায়েদ? জুনায়েদ শিকদার গলাটা একটু ছেড়ে নেয়, তারপর বলে ওঠে, চা খাবে তোমরা? চা খেতে বলি। জুনায়েদ শিকদার অনিমা শিকদারকে ডেকে 3 কাপ চা নিয়ে যেতে বলেন। তারপর আবার জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলেন, এবার বলো কি বলবে? জুনায়েদ শিকদার এখানে উসখুস করছে দেখে জয়নাল শিকদার হেসে ফেলল। ঠিক তখনই জুনায়েদ শিকদার প্রশ্ন করল, কি হলো, তুমি হাসলে কেন? জয়নাল শিকদার কোন রকম হাসি আটকিয়ে বলে উঠল, তোমায় দেখে পুরনো একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? এই যে তুমি বাবার পায়ে পড়েছিলে না বিয়ে করার জন্য, সেই কথাটা। যেদিনও তোমাকে এমন চেহারায় দেখেছি, আজও তুমি এমন চেহারা করে রেখেছ। জয়নাল শিকদারের এমন কথায় জুবায়ের শিকদার হেসে ফেলে, মনে মনে বলে ওঠে, আমার ভাইয়েদের কাছে আমার কথার এখনো কত দাম। কিছু বলবে তার জন্য এত চিন্তা ভাবনা? একা আমার ছেলে আর এক আমার বউ, যাদের কাছে আমার কোনো দামই নেই। আকি শিকদারের সে চায়ের কাপ নিয়ে যায়। জয়নাল শিকদারের কথা সে শুনেছে। জয়নাল শিকদারের কথার প্রেক্ষিতে আকি শিকদার বলে ওঠে, আপনার কথা ঠিক, উনি বিয়ের কথাই বলবে। আকি শিকদারের এমন কথায় জুনায়েদ শিকদার ও জয়নাল শিকদার চমকে ওঠে। জয়নাল শিকদারের বিস্মিত গলায় বলে ওঠে, তুমি কি আবার বিয়ে করবে ভাইয়া? জয়নাল শিকদারের এমন প্রশ্নে জুনায়েদ শিকদার হতভম্ব হয়ে যায়। আকি শিকদারও বেশ লজ্জা পেয়েছে, অতি দ্রুত কেটে পড়ে সেখান থেকে। জুনায়েদ শিকদার জুবায়ের শিকদার আর জয়নাল শিকদারের দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়ে। না না, তোমরা ভুল ভাবছো, আমার বিয়ে না, আমি তো সোয়াইবের বিয়ের কথা বলতে যাচ্ছিলাম। তিনি একটু থেমে আবার বলে ওঠেন, একটা মেয়ে পছন্দ করেছে আখি, আমাকে বলেছে সামনের শুক্রবার দেখতে যেতে চায়। যদি তোমরা রাজি থাকো তাহলে যাবে, আর না হলে বাদ। অনেক জুনিয়র বিনয় করে কথাটা তিনি শেষ পর্যন্ত করলেন। তখনই জুবায়ের শিকদার বলে উঠল, এই কথা বলার জন্য তুমি বারবার 1 ঘন্টা লাগিয়েছো? মেয়েটার নাম কি? বাবা কি করে, কিছু জানো তো নাকি? জুনায়েদ শিকদার ভাইয়ের কথা একটু ভরসা পেলেন। মেয়েটার বাবা নেই, মা আছে, ছোট ভাই আছে, মেয়েটাই বড়। মেয়েটার নাম অর্পা। জয়নাল শিকদার চমকালেন। ইভান আর ইভাকে পড়ায় যে অর্পা, রাসেলের বড় বোন? সেই অর্পাই। জয়নাল শিকদার বলে উঠল, মেয়েটা খুব ভালো পড়ায়, বেশ চমৎকারও বটে, আচার ব্যবহারও বেশ নম্র, সোহাইবের সাথেও বেশ ভালো মানাবে। জুবায়ের শিকদার ভাইয়ের কথায় সহমত প্রকাশ করলেন। তাহলে সামনের শুক্রবারে আমরা বের হব, এটাই ফাইনাল। জুনায়েদ শিকদার ভাইয়ের কথায় একটু ভরসা পেল। তার আরো কিছু কথা বলে যে যার ঘরে চলে গেল। রাত প্রায় 12টা। নিপুণ এখনো জেগে আছে, তার চোখে ঘুম নেই। এখন আটের কথাই ভাবছে মনে মনে। একটু আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সে, তেমন কিছুই লিখেনি, শুধু লিখেছে, তোমার ভালোবাসা ছাড়া এই হৃদয় শূন্য, তুমি ছাড়া আমার এই মন শূন্য, তোমাকে ছাড়া আমার এই জীবন শূন্য, তোমায় ফিরে পেলেই হব আমি পূর্ণ। কথাগুলো ভাবার মাঝেই তার দরজায় কেউ খটখট করে ঠান্ডা ধাক্কা মারলো। লাফিয়ে উঠল সে। এখন এত রাতে আবার কে আসলো? খাট থেকে নেমে গিয়ে দ্রুত দরজা খুলল। এই মুহূর্তে সামনে দাঁড়ানো মানুষটাকে সে দেখে সে চমকে উঠল। সময় ব্যয় না করে ভেতরে প্রবেশ করে আটো দরজা লাগিয়ে দেয়। নিপুণ এখনো অবশ্যই দাঁড়িয়ে আছে। আড্ডু তার বলিষ্ঠ হাতে দরজাটা আটকে দিয়ে নিপুণের খাটের দিকে অগ্রসর হলো। খাটের উপরে পাতলা কম্বলটা অগোছালো ভঙ্গিতে পড়ে আছে। কম্বলের কোনা খাটের নিচে মাঝখানে ছুঁয়েছে। আড্ডু আলতো হাতে কম্বলটা তুলে খাটের একপাশে ফেললো, তারপর সে খালি স্থানে বসে পড়লো। এই পাশ ফিরে বসে আড্ডু পুরো ঘরটাতে তার দৃষ্টি বোলালো। খুবই অগোছালো ভঙ্গিতে জিনিসপত্র এপাশ ওপাশ পড়ে আছে।
আদ্র অগোছালো লোক কিছু উপেক্ষা করে নিপুণের দিকে তাকালো। নিপুণ এখনো দরজার সামনে পাথরের দাঁড়িয়ে আছে। একটু আগে কি হয়েছে তাই ইয়াদ করতে ব্যস্ত সে। তখনই আদ্রের কণ্ঠ তার কানে ভেসে আসে। ভালোই কবিতা লিখিস তুই, প্রেমের কবিতা। একটুখানি হাসলো আদ্র, তবে সে হাসি তার চোখ ছুঁতে পারেনি, শুধু ঠোঁটখানা একটু আলগা হলো বোধহয়। নিপুণ সামনের দিকে এগিয়ে আসলো। আদ্রের একটুখানি কাছে চলে আসে সে। 3 হাতের দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আদ্রের মুখোমুখি। তবে আদ্রের কথায় কোনো উত্তর দিল না সে। তার এই চুপ থাকা দেখে আদ্র আবার বলে উঠল, চুপ থাকা আমার সহ্য হয় না নিপুণ। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছিস কেন? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছিস? এত বিরহ তোর মনে? তোকে একটু কষ্ট দিয়েছি বলে বিরহের স্ট্যাটাস দিতে হবে? একবারও ভাবলি না ফেসবুকে তোর সাথে কারা কারা অ্যাড আছে? ফ্রেন্ড লিস্টে সবাই এই লেখাটা দেখতে পাবে, তখন কি হবে? নিপুণ এবার হুক করে কেঁদে উঠল। চোখের জলগুলো আর বাদ মানল না। বেড়িবাদ ভেঙে বেরিয়ে গেল চোখের কোটর থেকে। অবাধ্য ধারার ন্যায় বইতে লাগলো যেন একটা প্রবাহমান নদী। কান্নার মাঝে হেসকে উঠতেও সময় লাগলো না তার। আদ্র উঠে গিয়ে টেবিলের ওপর থেকে 1 গ্লাস পানি এনে নিপুণের সামনে ধরলো। নিপুণ ডান হাতে পানির গ্লাসটা নিয়ে খাটের উপরে বসলো। হেসকি তুলতে তুলতে পুরোটা পানি শেষ করলো। তারপরও হেসকি কমলো না তার। হেসকিতে হেসকিতে বলে উঠল, আপনি খুব খারাপ আদ্র ভাই, আমাকে একটু ভালোবাসেন না আপনি। আপনি দয়া মায়াহীন। আদ্র হাঁটু গেড়ে বসলো নিপুণের সামনে। শীতল কণ্ঠ বলে উঠল, আচ্ছা আমি তোকে ভালোবাসি না? তাহলে কে ভালোবাসে তোকে? নিপুণ নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, জানি না, তবে আপনি আমাকে একটু ভালোবাসেন না। আপনি আমাকে শুধু বকেন, মারেন, সরিও বলেন না। আদ্র নিপুণের এমন বাচ্চাদের মতো কথাই হেসে দেয়, ঠোঁট আলগা করে হাসে। নিপুণ তাকিয়ে থাকে সে হাসির দিকে। এই হাসি যে কেউর মনে দাগ কাটতে পারে না। আদ্রের এই হাসির প্রভাবে তার চোখগুলো হেসে ওঠে। নিপুণ অবাক হয় সে হাসিতে। আদ্র ভাইকে এভাবে হাসতে সে কখনো দেখেনি, এজন্য এক অষ্টম আশ্চর্য। আদ্র আলতো করে নিপুণের হাত ধরল। পরপরই তার শীতল কণ্ঠ বলে উঠল, আমি বুঝি তোকে সরি বলে এখন আমার ভালোবাসা প্রমাণ করব? তাহলে তোর ভাবনা ভুল। আমি তোকে সরি বলবো না। আর রইল তোকে ভালোবাসার কথা, তাহলে শুনে রাখ, তোর জন্মের পর থেকে আমি তোকে ভালোবাসি। আদ্র একটু দেখে নিপুণকে জিজ্ঞাসা করলো, তোর কত বছর বলতো? হঠাৎ আদ্রের এমন প্রশ্নে নিপুণ বেশ বিপাকে পড়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, 19 বছর। নিপুণের কথায় আদ্র হেসে বলে ওঠে, 19 বছর 3 মাস 15 দিন। তুই যদি বলতে চাস আমি তোকে ভালোবাসি কি না, তাহলে শোন, 1 বছরে 365 দিন হয়। 365 দিনে 8460 ঘন্টা। 8460 ঘন্টায় 5,25,600 মিনিট। 5,25,600 মিনিটে 31,53,600 সেকেন্ড। সব সময়, এভরি টাইম, এভরি ডে, এভরি নাইট আমি তোকে ভালোবাসি। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ডের মতো আমি তোকে ভালোবাসি, বেসেছি এবং বাসবো। এখন যদি বলি এই 19 বছরে আমি তোকে ঠিক কতটুকু ভালোবেসেছি বলতে পারবি? প্রতিটা সেকেন্ড তোর নামে কেটেছে, বলতে পারবি তুই? আচ্ছা বাদ দে, তুই শুধু এইটা বল, এই 19 বছরে কত সেকেন্ড হয়েছে? আদ্রের এমন কথায় নিপুণ শুধু অবাক হয়ে আদ্রকে দেখেছে। আদ্র শেষের কথাটি শেষ হওয়ার সাথে সাথে এক লাফে পড়ার টেবিলের সামনে চলে গেল নিপুণ। হাতে হিসাব যন্ত্রটা নিয়ে হিসাবে ব্যস্ত হলো, কিন্তু সে ফলাফল বলার আগে আদ্রের কণ্ঠ ভেসে আসলো, 5,99,18,400 সেকেন্ড। নিপুণ একবার নিচের হিসাব যন্ত্রণার দিকে তাকালো। হিসাব যন্ত্রটার মধ্যে ভেসে আসছে একটা 8 অক্ষরের একটা সংখ্যা। আদ্র এখনো নিপুণের দিকে তাকিয়ে আছে। শীতল চাহনি তার। নিপুণের দৃষ্টিও আদ্রের দিকে সীমাবদ্ধ, চোখগুলো স্থির। আর সেখানটায় দাঁড়িয়ে থাকতে পারলো না নিপুণ। সেখান থেকে দৌড়ে এসে ঝাপটে ধরলো আদ্রকে। তার সব রাগ উবে গেল কিছুক্ষণের মধ্যে। সব লাজ লজ্জা ভুলে আমাকে জাপটে ধরে রইল। কতক্ষণ ধরে রইল তার আর খেয়াল নেই। হয়তো 5 মিনিট, হয়তো বা 10 মিনিট, হয়তো বা 30 মিনিট, বুঝতে পারলো না নিপুণ। আর কখনো যাতে আমার সাথে এমন ঘাটতের আমি না দেখি। রাগ করলে করবি, কিন্তু কথা বন্ধ করলে কিন্তু আমি আর এত সুন্দর করে কথা বলতে আসবো না। সে সময় আর রাগ ভাঙানোর জন্য আদ্র ভাই থাকবে না। নিপুণ আদ্রের মতো হাত ধরলো, এক গভীর শ্বাস নিয়ে বলে উঠল, আদ্র ভাই সরি, আর কখনো আপনার উপর রাগ করব না। এই আমি প্রতিজ্ঞা করছি, যদি ভুলেও কখনো রাগ করি
তবু কথা বলা বন্ধ করব না, আই প্রমিস। আমি সবসময় আপনার পাশে থাকবো, যত কঠিন সময়ই হোক না কেন। আপনার সঙ্গটাই আমার সবচেয়ে বড় শক্তি। যত যাই হোক, আপনি শুধু আমার পাশে থাকবেন। নিপুণের কথায় আদ্র নিপুণের কপালে চুমুক দেখে দেয়। এটা আদ্রের প্রথম ছোঁয়া নয়, তাও নিপুণের মনের সমুদ্রের এক উত্তাল এক ঢেউ বয়ে যায়। পুরো শরীর জুড়ে হিমশীতল হাওয়ার পরশ লাগে। আদ্র ধীরে ধীরে নিপুণের কানের কাছে মুখ নিয়ে আসে। নিপুণের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। আদ্রের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে নিপুণ চোখ জোড়া আলতো করে বন্ধ করে ফেলে। সেই মুহূর্তে নিপুণের মনে যেন পুরো পৃথিবী থেমে গেছে, আর শুধু তাদের দুজনের অস্তিত্বই বাকি। আদ্র নিপুণের এমন কার্যকলাপ দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিস, অনেক অগোছালো হয়ে আছে, আর স্ট্যাটাসটা ডিলিট করে দিস। এতক্ষণে নিপুণের ধ্যান ছুটে যায়। ক্লান্ত চোখ খুঁজে আদ্রের দিকে তাকায়, তাকিয়ে আবার লজ্জায় পড়ে যায় নিপুণ। ইস, সে এতক্ষণ ধরে কি ভাবছিল? আদ্র ভাই কি কিছু বুঝতে পেরেছে? না হলে আদ্র ভাই এমন হাসছে কেন? কথাগুলো ভাবার মাঝে আদ্র ও নিপুণের কপালে টোকা মারে। সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ায়, শীতল কণ্ঠে বলে ওঠে, কাল ঘর একদম পারফেক্ট করে পরিষ্কার করে রাখবি। এখন ঘুমা, আর এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে। কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যে আদ্র নিমেষেই দরজা খুলে বেরিয়ে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। নিপুণ এখনো সেদিকে তাকিয়ে আছে। মনে মনে বলে উঠল, পড়ায় মনোযোগ বসাবো কি করে আদ্র ভাই? আমার মনোযোগ তো সব আপনি আপনার সাথে করে নিয়ে গেছেন এই কয়েকদিন, আর পড়ায় মনোযোগ বসবে না? কেমন করে বসবে? আপনি আছেন, মনোযোগ যাবে কোথায়? সোহেব সকালে বেশ পরিপাটি হয়েই নেমেছিল নাস্তার জন্য। আজ তার একটু দেরি হয়েছে বটে। সে ভেবেছিল আজ সবাই বুঝি চলে গেছে, কিন্তু নিচে নেমে দেখে অন্য এক দৃশ্য। আজকের দিনটি অন্য দিনের মতো নয়। বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও আজ শিকদার বাড়ির কেউ অফিসে যায়নি। সবচেয়ে বড় কথা, আজ আদ্র অফিসে যায়নি। এটা যেন সোহেবের কাছে এক চরম আশ্চর্যের বিষয়। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তা আদ্রের অফিস মিস হবে না। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো সোহেবের কাছে। জিজ্ঞাসু দৃষ্টিতে টেবিলে এসে বসলো। বেশ কৌতূহলী হয়ে আদ্রের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ভাই আজকে তুমি অফিসে যাবে না? আদ্র খাবার প্লেট থেকে দৃষ্টি সরিয়ে সোহেবের দিকে তাকালো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, না। আদ্রের বিভিন্ন কাজ থাকতে পারে, হয়তো যাবে না। সোহেব এত ঘাটালো না ব্যাপারটা নিয়ে। সে খেতে খেতেই বলে উঠল, তাহলে তুমি আজকে বাড়িতে থাকো, আমি আর ছোট চাচ্চু মিলে আজকে অফিস সামলে নেব। আজকে কেউই অফিস যাবে না, তুই চাইলে অফিসে গিয়ে ঘুরে আসতে পারিস। আদ্রের স্বাভাবিক কণ্ঠ, তবে নিত্যদিনের মতো সে কণ্ঠ শোনা গেল না। সোহেব বেশ অবাক হলো। আজ কেউই অফিসে যাবে না, কিন্তু কেন? কিছু জিজ্ঞেস করবে তার আগে সিঁড়ি দিয়ে নিপুণকে লাফিয়ে আসতে দেখা গেল। পেছনে আছে ইভা আর ইভান। নিপুণের পেছনে সজোরে ছুটছে তারা। উদ্দেশ্য কে আগে রিমোটটা পায়। নিপুণ দৌড়ে এসে আগে আগে টিভির রিমোটটা হাতে নিল। ধরম করে লাফিয়ে বসলো সোফায়। আনন্দে চেঁচিয়ে বলতে লাগলো, ইয়েস ইয়েস, আমি পেয়েছি রিমোট। কথাগুলো বলতে বলতে নিপুণ হাত পা ছড়ালো। আর কোনো দিকে খেয়াল করলো না সে। সোহেব এতক্ষণ যাবৎ তাদের এই কার্যকলাপগুলো দেখছিল। খাবার টেবিল থেকে ডাক ছেড়ে নিপুণের উদ্দেশ্যে, এটা বাড়ি নাকি অন্য কিছু? এইভাবে ছুটছিলি কেন তোরা? আর সোফার উপরে উঠে এমন করছিলি কেন? কথাগুলো বেশ তেজ নিয়ে বলল সোহেব। নিপুণ সোহেবের আওয়াজ পেয়ে চোখ ঘুরিয়ে টেবিলের দিকে তাকালো। সোহেবের পাশে আদ্রকেও দেখলো। প্রথমে সোহেবের এমন তেজ দেখানো কথায় ভয় পেলেও আর আদ্র ভাইকে দেখে আজ আর ভয় পেল না। পাবেই বা কেন? আদ্র ভাই আছে সামনে। সোহেবের ঘাড়ে কয়টা মাথা আদ্র ভাইয়ের সামনে এসে নিপুণকে মারবে। নিপুণ ভয় না পেলেও ইভা আর ইভান বেশ ভয় পেল। চোখগুলো নামিয়ে নিল তারা। সোহেব এতক্ষণে টেবিল ছেড়ে সোফার সামনে এসে দাঁড়িয়েছে। ইভা আর ইভান গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে একদিকে। সোহেব তাদের উদ্দেশ্য করে বলল, কি কারণে ছোটা হচ্ছিল? আর তোমরা স্কুলে যাওনি কেন আজকে? ইভা ভীতু কণ্ঠে বলে উঠল, যে আগে রিমোট পাবে সে টিভি কন্ট্রোল করতে পারবে, তাই আমরা রেস্ট করেছিলাম আগের রিমোট পাওয়ার জন্য। চোখের দৃষ্টিটা একবার সোহেবের দিকে উঠিয়ে মুহূর্তে আবার তা নামিয়ে নিল ইভা। আর কোনো কথা বলল না সে। সোহেব আবার প্রশ্ন করলো, তাহলে স্কুলে যাওনি কেন? সোহেবের পাশ থেকে এবার নিপুণ বলে উঠল, ভাইয়া তুমি ওদের এইভাবে ভয় দেখাতে পারো না। এভাবে ভয় দেখাচ্ছ কেন? তুমি ছোট বলে তুমি ওদের এইভাবে ভয় দেখাবে? আমি ভয় দেখাচ্ছি না। সোহেব কিছুক্ষণ নিপুণের দিকে তাকিয়ে আবার বলে উঠল, আচ্ছা ওয়েট, তুইও তো দেখি কলেজ যাসনি কেন? সোহেবের কথায় নিপুণ ভুরু কুঁচকে তাকালো। তার ভাইকে বেশ ভালো করে পরখ করে তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, তুমি আবার অফিসের
ফর্মাল ড্রেস পরে সংসেজে আসছো কেন? কোথাও বেরোচ্ছো নাকি? জানো না আজ আমরা সবাই একসাথে শপিং মলে যাব? যেখানে যাও তাড়াতাড়ি চলে এসো। নিপুণের এহেন কথায় সোয়েব বেশ চমকালো। শপিং মলে যাবে মনে মনে বলে উঠল। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। কিছুক্ষণের মাঝে টিভির রিমোটটা নিপুণের হাত থেকে কেড়ে নিল সোহেব। চোখ রাঙিয়ে বলল, এখান থেকে নিজের ঘরে যা, আমি টিভিতে গুরুত্বপূর্ণ জিনিস দেখব। নিপুণ মুখ বাঁকানি দিল একটা। ইভা আর ইভানকে উদ্দেশ্য করে বলল, চল এখান থেকে, আমরা উপরে গিয়ে লুডো খেলবো। আবার সোহেবের দিকে তাকিয়ে বলল, আমরা টিভি দেখতে এলে কিছু কিছু মানুষের আবার চুলকানি উঠে যায়, চল আমার সাথে। কথাটা বলে সোহেবকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে চলে গেল। তবে কিছুটা গিয়ে আবার ফিরে এলো। আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আদ্র ভাই, শপিং মল যাওয়ার সময় আমি কিন্তু আপনার সাথে যাব, আর গাড়িতে করে যাব না, বাইকে করে যাব। কথাটা বলে এর 1 মিনিটও সময় নষ্ট করলো না। এমনকি আদ্রের কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না। ছুটে গেল উপরের দিকে। আদ্র এবার টেবিল থেকে সোফায় গিয়ে বসলো। তবে সোহেব এখনো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আদ্রের সামনে এসে বলে উঠল, আমরা হঠাৎ করে কোনো শপিং করতে যাচ্ছি? কোনো অনুষ্ঠান আছে নাকি? কি অনুষ্ঠান? আমি জানি না। আমি জানি না। আদ্রের এমন কথাখানা সোহেবের মোটো পছন্দ হলো না। সে বিশ্বাসই করতে পারলো না যে আদ্র জানে না। এটা সম্ভবই না। তাও সে কোনো কথা বাড়ালো না। চুপচাপ চলে গেল নিজের রুমের দিকে। আদ্র তাকালো সোহেবের দিকে। কিছু একটা ভেবে ঠোঁট দুটো একটু প্রশস্ত হলো। মুস্কি হেসে উঠল সে। আমার সাথে কথা না বলে ছেলেপক্ষের লোকদেরকে বাড়িতে আসার কথা তুমি কিভাবে বলতে পারলে? একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করোনি? আমি তো বলেছি আমি কাউকে পছন্দ করি। দেখ অর্পা, তোর এই কথা আমি 1000 বার শুনেছি তোর থেকে। বলেছি কাউকে ভালোবাসলে তার সাথে পরিচয় করিয়ে দে, কিন্তু তুই তার নামও বলিসনি। পরিচয় করানো তো দূরের কথা। আর এই সম্বন্ধটা ভালো ভালো পরিবার, ছেলেদের নিজস্ব ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা, ছেলের সম্পর্কে আলাদা কোনো খবর নেওয়া লাগবে না। রাসেলের পরিচিত, সেও বলেছে ছেলে খুবই ভালো, তাই আমিও রাজি হয়ে গেছি। একশ্বাসে কথাগুলো বলে থামলেন হাসিনা বেগম। অর্পা এখনো স্তব্ধ নয়নে তাকিয়ে আছে তার মায়ের দিকে। হাসিনা বেগমও তার দৃষ্টি বুঝতে পারল। তিনি তাও তার এই কঠিন মন নরম করল না। নিজের কঠিনত্ব বজায় রেখেই বলল, দেখতে আসলেই বিয়ে হয়ে যাবে না তোমার। আমাদের তাদের পছন্দ হতে হবে, তাদের আমাদের পছন্দ হতে হবে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। তুমি চিন্তা করো না, তোমার জীবন নষ্ট করার মতো আমরা কিছুই করব না। মা সন্তানের ভালোর জন্যই সব করে। তুমি শুধু ছেলের সামনে যেও। অর্পার রাগে কষ্টে চোখ থেকে জল বেরিয়ে আসতে চাইলো। আর কোনো কথা বাড়ালো না তার মায়ের সাথে। শরীরটাকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে দিল। সবকিছু বিরক্ত লাগছে তার। মায়ের কথার উপরে কিছু বলতেও পারছে না। বলবে কেমন করে? বাবা মারা যাওয়ার পর তো মা কত কষ্ট করে তাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। এখন এই মানুষটার বিরুদ্ধে কিভাবে কথা বলবে? নিজের সব কষ্টগুলো শরীরের মধ্যে নিয়েই বিছানায় শুয়ে পড়ল। মোবাইলটা বাজছে, আবার কেটে যাচ্ছে। এই পর্যন্ত 6-7টা কল চলে এসেছে। অনবরত বেজে চলেছে তার মোবাইলখানা। সে জানে কে কল করেছে। ধরবে না সে। ধরে কি বলবে? আমায় কাল ছেলেপক্ষ দেখতে আসবে। এমন কথা কিভাবে বলবে সে? তার থেকে ভালো মোবাইলটা বাজতে থাকুক। দীর্ঘ 20 মিনিট ধরে মোবাইলটা বাজার পর সেটা স্তব্ধ হয়ে গেছে। পড়ে আছে অর্পার পাশে, আর বাজছে না। অর্পা তাকিয়ে থাকলো সে স্তব্ধ হয়ে যাওয়া মোবাইলটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মোবাইলটার হাতে নিয়ে ফুফিয়ে কেঁদে উঠলো। সোয়েব কি করলো? এতবার কল দেওয়ার পর অর্পা যখন কল ধরলো না, তখন সোয়েবের অবস্থা কেমন হবে? ধরণীতে বিকালের এক শান্তিময় দৃশ্য ছড়িয়ে পড়েছে। সূর্য তখন পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। তখনই রচিত হয় আকাশের এক মনোরম দৃশ্য। পৃথিবী যেন এক নতুন রূপে সেজে ওঠে সে সময়। আখি শিকদার নিপুণকে কয়েকবার তাড়া দিয়ে গেছে তৈরি হওয়ার জন্য। তবে সেই তাড়াকে নিপুণ বেশ দক্ষতার সাথে অগ্রাহ্য করেছে। তার মতে যাবে তো আদ্র ভাইয়ের সাথে, তাহলে এত তাড়াহুড়ার কি আছে? আর তাছাড়া তৈরি হতে আর কতক্ষণ সময়ই বা লাগবে? কচ্ছপের গতিতে উঠে ক্লোজেট থেকে একখানা সাদা সালোয়ার কামিজ নামালো। ফ্রেশ হওয়ার জন্য সেগুলো নিয়েই ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ায় নিপুণ। ভালো করে পর্যবেক্ষণ করে নিজেকে। চুলগুলো কাঠি দিয়ে আটকে মুখে সানস্ক্রিন লাগিয়ে নেয়। তার কাছে কোথাও যাওয়াটা যেমন আনন্দের, ঠিক তেমনি সাজগোজ করাটাও তেমন অপছন্দের। মুখে আরো কিছু প্রসাধনী লাগিয়ে নিজেকে পরিপাটি করে নিলে এবার
পালা লিপস্টিক লাগানোর। সাদা রঙের সাথে সবচেয়ে হালকা কালার লিপস্টিকটা সে পছন্দ করলো। সব সাজ শেষ করে আয়নায় আবার সে নিজেকে পরীক্ষা করলো। বেশ কিছুক্ষণ পরীক্ষা চালিয়ে নিজেকে বেশ চমৎকারী মনে হলো নিপুণের কাছে। তবে কিছু একটার অভাব মনে হচ্ছে, বুঝতে পারলো না সে। বেশ কিছুক্ষণ সময় পার হলো, কিন্তু নিপুণ নিচে আসলো না। আঁখি শিকদার বেশ চটেছেন, অনিমা শিকদার বেশ কৌশলে তাকে শান্ত করে রেখেছেন। সোহেবও বেশ বিরক্ত। এমনিতেই সবার হঠাৎ করে এমন আচরণ তার ভালো লাগছে না। অন্যদিকে অর্পা কেন ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না, সব মিলিয়ে তার এখন অসহ্য লাগছে। হঠাৎ সে রুড়ো কণ্ঠে বলে উঠল, আমি গাড়িতে আছি, তোমাদের হলে চলে এসো। কথাটা বলে এক সেকেন্ডও সময় নষ্ট করেনি, হনহন করে বেরিয়ে গেছে সে। তবে যাওয়ার সময় আড্ডের মুখোমুখি হলো সে। তবে মেজাজ তার এখন তুঙ্গে। আড্ডকে পাশ কাটিয়ে চলে গেল গাড়ির দিকে। সোজা গিয়ে উঠেছে আড্ডের সাদা রঙের হোন্ডা সিভিক গাড়িটাতে। আজ সে আড্ডের গাড়িটাই চালাবে। আড্ড গিয়ে ড্রয়িং রুমের অবস্থা পর্যবেক্ষণ করলো। তারপর অনিমা শিকদার জিজ্ঞেস করলো, তোমাদের কি এখনো হয়নি? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? অনিমা শিকদার কিছু বলবে তার আগে আঁখি শিকদার বলে উঠল, আমরা তো তৈরি, কিন্তু নিপুণে তো এখন দেখা নেই। ইভানকে দিয়ে এই পর্যন্ত 4 বার ডাক পাঠিয়েছে, কিন্তু মহারানীর তো কোনো খোঁজ খবরই নেই। তুই একটু দেখে আয় না বাবা, তুই গিয়ে একবার কথা বলে দেখবি, চলে আসবে। আড্ডু একবার সিঁড়ির দিকে চাইলো, তারপর অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই যাও, গিয়ে সোহাইব যে গাড়িতে আছে ওটাতে উঠে পড়ো, আর ইভানকে ছোট চাচুর গাড়িতে দিও। আড্ডের কথায় কেউ দ্বিরুক্তি করলো না। সবাই চলে গেল ড্রয়িং রুম ছেড়ে, আর আড্ডু চলে গেল উপরে সেই কাঙ্ক্ষিত ঘরের দিকে। অনিমা শিকদার, আঁখি শিকদার আর জেসমিন শিকদার গিয়ে সোহেব পেয়ে গাড়িতে বসেছে। তাদের 3 জনকে সোহেব নিয়ে যাবে। ইভা আর ইভানকে পাঠিয়ে দিয়েছে জয়নাল শিকদারের গাড়িতে। তারা 3 ভাই মূলত এক গাড়িতে যাবে। এখন তাদের সাথে যুক্ত হয়েছে ইভা আর ইভান। তাদের গাড়ি ছেড়ে দেওয়া মাত্রই সোহেব গাড়ি স্টার্ট দিল। পেছন থেকে জেসমিন শিকদার বলে উঠল, কি করছে সোহেব? নিপুণ যাবে তো, ওর জন্য দাঁড়াবে না? সোহেব গাড়ি থামালো না, ব্যস্ত কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না চাচি, আদ্র ভাই আছে, তার সাথে চলে আসবে। আড্ডের সাথে চলে আসবে, এই কথাটাই ছিল সবার মুখ বন্ধ করার জন্য। সবাই অন্য কথায় ব্যস্ত হয়ে পড়ল। নিপুণ ওড়না ঠিক করতে ব্যস্ত। জামাটা তার ভীষণ পছন্দ হলেও এটার সাথে ওড়নাটা তার ভীষণ অপছন্দের। মনে মনে বিরক্ত সহকারে বলে উঠল, এত সুন্দর জামাটার সাথে তাদের এই শিপন ওড়নাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? ওড়নাটা অন্যান্য ওড়না থেকে বেশ বড়, তাই এটা সামলাতে নিপুণকে বেশ বেগ পেতে হচ্ছে। কয়েকটি ব্রোঞ্জ আর পিন দিয়ে বেশ ভালোভাবে আটকে নিয়েছে সে। কিন্তু সে খেয়াল করলে দেখতে পেত দরজায় দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ এতক্ষণ তার এই বিরক্ত ভরা মুখ উপভোগ করছিল। আড্ডু ভেতরে এসে খাটের উপরে বসেছে। নিপুণ হঠাৎ আড্ডুকে ভেতরে আসতে দেখে চমকে গেল, সাথে অবাকও হলো বেশ। আড্ডু ভাই কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, রোদ চশমাটা গলায় ঝুলছে। নিপুণের মনে হলো যেন আড্ডের এই লুক যে কাউকে ঘায়েল করতে পারে। তার চোখ জোড়া বিস্ময়ে ভরা, কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আদ্র ভাই, আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো এখন নিচে চলে আসতাম। আদ্র কোনো কথা বলল না, এক দৃষ্টিতে নিপুণের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো যেন এক মুহূর্তের জন্য নজর সরালে হুড়পড়ি এখান থেকে চলে যাবে। সে এখন এমন এক মানবীর সামনে দাঁড়িয়ে আছে যার মহিমায় সে পদে পদে মুগ্ধ হয়। যদি সে মানবী তার জান চায়, তবে সে বিনা দ্বিধায় তার জান কোরবান করতে প্রস্তুত। তার হৃদয়ে ভালোবাসার এমন গভীরতা রয়েছে যা সকল কিছুর ঊর্ধ্বে। বেশ ভালো ভালো করে নিপুণকে পরীক্ষা করলো আদ্র। তাকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে কাজল নামিয়ে এনে তার হাতে দিল। নিপুণ এখনো বিস্মিত। কি করছে আদ্র ভাই তা দেখতে ব্যস্ত সে। আদ্র কাজলটা নিপুণের হাতে দিয়ে বলে উঠল, তুমি তোমার চোখের পলকে কাজল দাও, আমি তোমার কপালে টিপ দিয়ে দিব রঙিন টিপ। আজ নিপুণকে যেন আদ্র চোখে হারাচ্ছে। কোথাও নিয়ে যেতে ইচ্ছে করছে না আজ। লীললজ্জা চোখ জোড়া কেবল ঘুরে ফিরে নিপুণের দিকে আবদ্ধ হচ্ছে, যেন তাকে আজ সদ্য ফোটা এক গলপের ন্যায় লাগছে। একদম সাদা গোলাপ, হ্যাঁ আদ্রির শুভ্র গোলাপ। নিপুণ বেশ কিছুক্ষণ ধরে আদ্রকে পরখ করছে। সে কখন থেকে বাইকে বসে আছে, কিন্তু আদ্র বাইক ছাড়ার নাম নিচ্ছে না। আদ্রের কাঁধের উপর রাখা হাতটা সে একটু দৃঢ় করলো। যতটা না দৃঢ় করলো তার থেকে মৃদু কণ্ঠে আদ্রকে ডেকে ওঠে, আদ্র ভাই, অনেকক্ষণ ধরে বাইকে অপেক্ষা করছে, আপনি কি যাবেন? নিপুণের ডাকে আদ্রের মনোযোগ ভেঙে যায়। চমকে উঠল আদ্র, বিশ্বাসিত কণ্ঠে বলল, কিছু বললি তুই? নিপুণ এবার কথা বলার সুযোগ পেয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আদ্র ভাই, আপনি কোন জগতে আছেন বলেন তো? বলছি কি, আপনি কি যাবেন নাকি যাবেন না? এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? এবার তো বাইকটা স্টার্ট দিন। আদ্র নিজের কাছে হতভম্ব হলো বেশ। এতক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছে সে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে? যাই হয়ে যাক, নিজের দোষ প্রকাশ করলো না সে। নিজেকে বেশ স্বাভাবিক রেখেই গম্ভীর কণ্ঠে বলল,
আমি একটা কাজের কথা ভাবছি, তোর মতো অকর্মা না যে অযৌক্তিক কিছু ভাববো। তুই তো নাই কাজে বেশ দেরি করলি, এখন যাওয়ার জন্য এত তাড়া? কোন মুখে আমাকে তাড়া দিচ্ছিস তুই? আর মুখে এত কিছু কি মেখেছিস? শ্যাওড়া গাছে সাদা পেতনির মতো লাগছিস। নিপুণ কিছুটা হতাশ হলো আদ্রের এমন কথায়। আদ্র ভাই কোন কথা থেকে কোন কথাই নিয়ে যাচ্ছে। আদ্রের শেষের মন্তব্য অনুসরণ করে নিপুণ বলল, আমাকে কি সত্যি শাওরা গাছের পেতনির মতো দেখাচ্ছে আদ্র ভাই? নিপুণের এমন কথায় আদ্রের বেশ হাসি পেল। কে বলেছে সে হাসে না? বেশ হাসে। নিপুণের সাথে থাকলে আদ্র বেশ তৃপ্তি করে হাসে, কিন্তু সে হাসি কারো চোখে পড়ে না। এই হাসি যেন এক অদৃশ্য কর্পূর, কেউ দেখার আগেই মিলিয়ে যায়। নিপুণও দেখে না সেই হাসি, দেখবেই বা কি করে? আদ্র কি দেখায় সে হাসি? দেখলে হয়তো নিজের জান কুরবান হয়তো আদ্রতে, সে হাসিতে। আদ্র কণ্ঠটা একটু গুমট করলো, ফের বলে উঠল। নিপুণের মনের আকাশে বেশ করে কালো রঙের মেঘ হানা দিল, যার জন্য একটুখানি সাজলো, একটুখানি নিজেকে তৈরি করলো। সে কি না শ্যাওড়া গাছের পেতনি বলল, এর থেকে কষ্টের আর কি হতে পারে? আদ্রের কাঁধের উপর থেকে নিপুণের হাতটা আলগা হতে লাগলো। ঠিক তখনই আদ্রের তার মোটা কণ্ঠে মৃদু গর্জনে বলে উঠল, খবরদার কাছ থেকে হাত সরিয়েছিস তো, শক্ত করে ধরে রাখ। আর তোর এই ঝুলন্ত জামা কাপড়গুলোকে সামলে ধর, পেঁচিয়ে যাবে চাকার সাথে। আদ্রের এমন কথায় নিপুণের বেশ রাগ লাগলো। মনে মনে কিছু কটুবাক্য শুনিয়ে দিল আদ্রকে। নিপুণ শক্ত করে আদ্রের কাজ চেপে ধরা মাত্র আদ্র তার বাইক স্টার্ট দেয়। সমতল গতিতে বাইক চলতে শুরু করেছে। এই পিচঢালা রাস্তায় চলেছে সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার উদ্দেশ্য। আদ্রের সাথে যেমনই ঝগড়া হোক না কেন, নিপুণের এখন আদ্রের কাঁধে হাত রেখে বাইক চড়তে বেশ লাগছে। চারদিকে কোলাহল তেমন নেই, খানিকটা নীরব রাস্তাঘাট। নিপুণের এখন উত্তম কুমারের অভিনীত একটি গান গাইতে ইচ্ছা করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নিপুণের এই আকাশ কুসুম ভাবনার মাঝে আদ্র শপিং মলের সামনে এসে বাইক থামালো। হঠাৎ করে বাইক থামায় নিপুণ বেশ চমকালো। ভালো করে চারপাশে পর্যবেক্ষণ করে দেখলো তারা এখন শপিং মলের সামনে আছে। ব্যাস, আর কিছু বলার জোগাড় পেল না সে। আদ্র পার্কিং লটেই তার বাইক দাঁড় করিয়েছে। আজ নিপুণকে সে এক মুহূর্তের জন্যও একা ছাড়বে না। বাইক থেকে নেমেই আদ্র এক হাতে নিপুণের হাত চেপে ধরলো, অপর হাতে সোহেবকে কল দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর নিপুণ দেখা পেল তার পরিবারের। অনিমা শিকদার নিপুণকে দেখেই বেশ হতাশ হয়েই বলে উঠল, তোরা এখন এলি? আমাদের শপিং প্রায় শেষ, তুই আর আদ্রই বাকি আছিস এখন। আদ্র সে কথাকে পরোয়া করলো না, আখি শিকদারের দিকে তাকিয়ে বলে উঠল, মেজম্মু, তোমরা মেয়ে ফাইনাল করতে যাচ্ছ, শুধু কি নিজেদের জন্য কিনবে? মেয়ের জন্য কিছু নিয়েছো তো? আখি শিকদার আদ্রের দিকে তাকিয়ে বলল, তুই কাজের কথা মনে করেছিস? কি নেব বলতো? সোনার কিছুই নেই বল। আখি শিকদার কথাখানা বলে একবার অনিমা শিকদারের দিকে আর একবার জেসমিন শিকদারের দিকে তাকালো। তাদের চেহারায় হ্যাবোধক চিহ্ন দেখা গেল। সোহেব বেশ অবাক হয়ে দেখছে সবাইকে। কার জন্য মেয়ে দেখতে যাচ্ছে আদ্র ভাই? সে তো বড় তারই হওয়ার কথা। সোহেব আলগে আদ্রের কাছ ঘেসে দাঁড়ালো, ফিসফিস করে বলে উঠল, কার জন্য মেয়ে দেখতে যাবে? পরে বলবো। এই কথার প্রেক্ষিতে সোহেব আর কোনো কথা বলতে পারলো না। থাক, এখন না হলো কথা, বাড়িতে গিয়ে হবে। আদ্র অনিমা শিকদারকে তাড়া দিয়ে বলে উঠল, তোমরা তাহলে গোল্ড কিনতে যাও, আমি আর নিপুণ মিলে আমাদের শপিং সেরে আসছি। সবাই আদ্রের কথাই সায় জানালো। এতে করে সময়েরও বরকত হবে। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে দুই দল দুদিকে চলে গেল। আদ্র নিপুণকে নিয়ে 3 থেকে 4 দোকান চক্কর কেটেছে, কিন্তু কোনো ড্রেস নিপুণের পছন্দ হচ্ছে না। লাস্টে বায়না ধরেছে সে শাড়ি কিনবে, কিন্তু সে আবদার গ্রাহ্য করলো না আদ্র। সোনার সাথে সাথে নাকচ করে দিল এমন আবদার। এতে করে গাল ফুলিয়ে রেখেছে নিপুণ, কিন্তু তাতে আদ্রের কিছু যায় আসে না। সে বেশ উৎসাহ নিয়েই জামা খুঁজে চলেছে, যেন এই মুহূর্তে এটাই তার মুখ্য কাজ। এত খোঁজাখুঁজির পর আদ্রের একটা জামা বেশ পছন্দ হয়েছে। জামাটা বেশ নজর কাড়া, মেরুন রঙের উপরে হালকা গোল্ডেন কাজের লং গাউন, সিম্পলের মধ্যে একটুখানি গর্জিয়াস। জামাটা দেখে যে নিপুণের পছন্দ হয়নি তা না, বেশ পছন্দ হয়েছে তার। না হলে কি আর অমনি শাড়ির কথা বেমালুম ভুলে যেত? সময় না পার করে জামাটা ক্রয় করে নিয়েছে সে। পেমেন্ট আদ্রই করে দিল। এবার আদ্রের কেনার পালা। তবে আদ্র যা খুঁজছে তা পেল না, পেলেও মানানসই নয়। অগত্যা ফিরে গেল। যাওয়ার সময় নিপুণ বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, আপনি যে কিছু নিলেন না আদ্র ভাই? তখন আদ্র শুধু একটাই উত্তর দিয়েছে, আমি যা খুঁজছি তা পাইনি, পরে এসে নেব।
আর কোনো কথা বলল না নিপুণ। তারা চলে গেল জুয়েলারির কর্নারের দিকে। সেখানে কার্যক্রম প্রায় শেষ। তারা শুধু একটা ব্রেসলেট নিয়েছে, হাতের আংটির মাপ জানে না বিধায় এই পন্থা। তবে ব্যাপারখানা কিন্তু বেশ, আংটির বদলে ব্রেসলেট। তারা যখন বিল পেমেন্ট করতে ব্যস্ত তখন আদ্রতার নেকড়ের মতো ধারালো চোখ দ্বারা খুঁজে নিয়েছে প্রিয়তমার জন্য এক মূল্যবান জিনিস। নিপুণের হাতখানা একটু জোরে চেপে ধরল। কেউ দেখলো না আদ্রের মনের জলোচ্ছ্বাস। মনে মনে শুধু একটা কথাই জপে বলল, তোমাকে এটা বললে বেশ আদর আদর লাগবে আমার প্রণয়িনী। বেশ কিছু সময় পরে তাদের শপিং শেষ হলো। মল থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই আখি শিকদারের টনক নড়ল। আদ্রের গাড়ি দেখতে না পেয়ে তিনি তৎক্ষণাৎ আদ্রকে প্রশ্ন করলো, আদ্র, তোর গাড়িতে সোয়েব নিয়ে এসেছে, তাহলে তুই কি দিয়ে এসেছিস? বাইকে। আদ্র কথাটা বলে নিপুণের দিকে তাকালো, ফের বলে উঠল, তুই গাড়িতে চলে যা, আমার একটু কাজ আছে, আসতে হয়তো লেট হবে আমার। কথাটা নিপুণের মনের বিষণ্ণতা বেশ বাড়িয়ে দিয়েছে। সে ভেবেছিল আজকের এই সময়টা আদ্রের সাথে কাটাবে। কখনো তো আদ্র এত সময় দেয় না তাকে। অল্প হলেও তো কিছু সময় আদ্রের সঙ্গে পেত সে, তাই তো আদ্রের সাথে আসা আজকে। কিন্তু আদ্রের কথায় নিপুণের মন কিছুক্ষণের মধ্যেই ভার হয়ে গেল। চোখে মুখে বিতৃষ্ণা ধরা দিল। নিপুণ কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে সোহেব বলে উঠল, নিপুণ গাড়িতে যেতে পারবে না। কেন? কারণ গাড়িতে জায়গা নেই। জায়গা নেই কেন? সামনের সিটে তো জায়গা থাকার কথা। আদ্রের এমন কথায় সোহেব ইভা আর ইভানকে দেখিয়ে বলল, সামনে ওরা আসবে। আদ্রের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। প্রত্যেকবারের মতো জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার কোনো না কোনো বাহানা দিয়ে চলে গেছেন। আদ্র আর কথা বাড়ালো না, বলবেই বাকি, এখানে তার কোনো কথা বলার নেই। অগত্যা নিপুণকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল। নিপুণ যেন এইরূপ পরিস্থিতিতে খুব খুশি হলো। এই খুশি কি আর যেমন তেমন খুশি? আজকে তার বাপ চাচাদের খুব করে ধন্যবাদ দিতে মন চাইছে। মনে মনে খুব করে হাসলো সে। অনিমা শিকদারের হাতে তার হাতে থাকা শপিং ব্যাগটা ধরিয়ে দিল। অনিমা শিকদার সেটা হাতে নিয়ে আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, যেখানে যাস যাবি, কিন্তু সাবধানে বাইক চালাবি। আখি শিকদারও সাবধানে আসতে বললেন। তবে শেষে নিপুণের দিকে তাকিয়ে বলল, বাইকে ভালো করে ধরে বসবি, দেখিস পড়ে গিয়ে আবার হাত পা ভাঙিস না। তোর যা বুদ্ধি, মাশাআল্লাহ। কথাটা যে আখি শিকদার নিপুণকে তাচ্ছিল্য করে বলেছে তা বেশ বুঝতে পারলেন নিপুণ। আখি শিকদারের এমন কথায় সে ভুরু কুচকালো, মুখটাও ভ্যাংচালো। তবে তা চোখে পড়লো না কারো। তাদের এত কথার মাঝে আদ্র শুধু মাথা নাড়ালো, কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যে সোয়েব গাড়ি টান দিল। দেখতে দেখতে তার চোখের অগোচরে চলে গেল। শপিং মলের সামনে এখনো দাঁড়িয়ে আছে আদ্র আর নিপুণ। আদ্র কোনো কথা না বলেই শপিং মলের দিকে হাঁটা দিল। তার হাতের মুঠে আছে নিপুণের ছোট্ট হাতখানা। লিফট দিয়ে সোজা চলে গেল চতুর্থ তলায়। প্রবেশ করলো সেই স্বর্ণের দোকানটাতে। নিপুণ এখনো হতভম্ব। মনে কয়েকখানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। প্রশ্নগুলো কি আদ্র ভাইকে করবে? শত চিন্তা ভাবনা এক সাইডে রেখে আদ্রকে প্রশ্ন করেই ফেললো সে। আদ্র ভাই, আমরা আবার এখানে কেন এসেছি? চুরি করতে। আদ্রের এমন বাঁকা উত্তরে নিপুণ মোটেও খুশি হলো না। সে এমন উত্তর মোটেও আশা করেনি। তাই আবার আদ্রের দিকে তাকিয়ে বলল, বলুন না, আপনি কি কিছু কিনবেন এখান থেকে? আদ্র কোনো উত্তর দিল না। সোজা গিয়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিল। চেইন? নিপুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো। আদ্র এখনো চুপ। নিপুণের কোনো কথার উত্তর দিল না। সে সোজা বিল পেমেন্ট করতে চলে গেল। নিপুণ এখনো তার পায়ের তালে তাল মিলিয়ে হাঁটছে। বিল করিয়েছিল একটা মেয়ে। মেয়েটি বেশ ইয়াং। নিপুণ খেয়াল করছে মেয়েটি আদ্রকে অন্য নজরে দেখেছে। পেমেন্ট করাতে করাতে মেয়েটি আদ্রকে জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটা কথা বলবো। আদ্র মেয়েটির দিকে এক নজর তাকালো, তারপর বলে উঠল, বলুন। আপনার সাথে উনি কে? গার্লফ্রেন্ড? আদ্র